ঠিক আছে। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। তো আমরা শুরু করি, আমাদের সময় হয়ে গেছে। সবাই অলরেডি এর মধ্যে আমার পরিচয় জানো, আর নতুন করে বলা দরকার নাই। তোমাদের সাথে পরিচয় হয় নাই, আশা করি ক্লাসের সাথে সাথে হয়ে যাবে তোমাদের সাথে সবার সাথে পরিচয়। আমরা তাহলে আজকে পড়বো কি? আমরা পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, নাকি আমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায়, পদার্থের অবস্থান বা স্টেটস অফ ম্যাটার যেটাকে বলে, সেটা আমরা আজকে পড়া শুরু করব। আমরা কি কেমিস্ট্রি এর আগে পড়েছি এই চ্যাপ্টার বা এই কেমিস্ট্রি ক্লাস হয়েছে? না স্যার, ক্লাস হয়নি। আচ্ছা, তাহলে আজকে একদম প্রথম। তো আজকে যা যা পড়বো সব টপিক গুলো তোমাদের সব চেনা চেনা টপিক। আগে অলরেডি আমরা পড়ে এসেছি এই সব টপিক, আমরা ছোটবেলায় 7-এ 8-এ এই টপিক অসংখ্যবার পড়েছি। আবার পড়বো যে পদার্থের অবস্থা কি। এটা কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি একদম মুখস্থ বলে দিতে পারি যে পদার্থের কি তিনটা অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। নাকি? এটা তো আমাদের কারো কোনো ডাউট নেই। এটা তো একদম ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি যে পদার্থের তিনটা অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। তো এই তিনটা অবস্থা নিয়ে আমাদের এই চ্যাপ্টার। তিনটা অবস্থা কিভাবে হলো এটা সম্পর্কে আরো গভীরে, যে কেন এরকম হয়, এদের অবস্থাগুলো কখন তরল হয়, কখন কঠিন হয়, বায়বীয় কখন হয়, যদি কঠিন এবং তরলের মধ্যে পার্থক্যটা কি, কঠিন এবং বায়বীয় পদার্থের অবস্থার মধ্যে এদের মধ্যে ইন্টারনাল পার্থক্যটা কি, এই সম্পর্কিত সকল কথাবার্তা আমাদের এই চ্যাপ্টারে আছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের সবাইকে সবার কাছেই বই আছে, সবাইকে পড়তে বলছিলাম। সবাইকে দেখতো চ্যাপ্টারটা একটু কি আছে ভিতরে? জি স্যার। আচ্ছা, সবাই আমরা তাহলে জানি যে চ্যাপ্টারের ভিতরে কি আছে। আচ্ছা, এই যে দেখো এখানে লেখা আছে যে চ্যাপ্টারের ভিতরে কি কি আছে, এগুলা আবার একটু দেখে নিই আমরা আমরা কি কি পড়বো। আমরা আজকে এবং যতগুলো ক্লাস হবে সেই ক্লাসে আমরা কি কি পড়বো এই চ্যাপ্টারে। দেখো, পদার্থের ভৌত অবস্থা। পদার্থের ভৌত অবস্থা আমরা বলতে বুঝতে পারতেছি ভৌত কি। ভৌত বলতে আমরা কি বুঝি? স্যার মৌলিক। মৌলিক। আচ্ছা, ভৌত বলতে আমরা মৌলিক বুঝি। আর আর কারো কোনো আইডিয়া? বাহ্যিক অবস্থা, সাধারণ অবস্থা। বাহ্যিক অবস্থা। ভেরি গুড। আর আর কেউ? আচ্ছা, ঠিক আছে, পদার্থের অসুবিধা নাই। ভিতর। আমরা পদার্থের ভিতরের অবস্থা। ঠিক আছে, আমরা ভৌত বলতে আসলে কি বুঝি? ভৌত যে শব্দটা, ভৌত শব্দের যদি আমি একদম শাব্দিক অর্থ জানতে চাই, তাহলে শাব্দিক অর্থ হচ্ছে কি তোমার বস্তুগত বা শরীরগত। ঠিক আছে, শরীরের বা এর বাহ্যিক অবস্থা বা এর যে তোমার বস্তুটার যে কি আমি বাইরে থেকে দেখে যা বুঝতে পারছি, এই যেটাকে ধরে যেটা ফিল করতে পারতেছি, এগুলোকে আমরা বলি সাধারণত ভৌত অবস্থা। তো পদার্থের আমরা সাধারণত যখন অবস্থা বলি, যখন পদার্থের অবস্থা বলি, তখন আমরা সাধারণত ভৌত অবস্থাকেই মিন করি। ভৌত অবস্থাকেই কি করি, ইন্ডিকেট করি যে পদার্থটা দেখতে কিরকম, পদার্থটার এটাকে যদি আমি ধরি তাহলে ধরতে আমাকে কিরকম ফিল হবে, এগুলোকে আমরা বুঝাই সাধারণত পদার্থের ভৌত অবস্থা বলে। এছাড়াও পদার্থের আরেকটা অবস্থা আমরা নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কি পদার্থের রাসায়নিক অবস্থা। যে পদার্থটা এটা কি দিয়ে গঠিত। যে কোনো পদার্থ, পদার্থ কাকে বলে আমরা সাধারণত জানি কি, পদার্থ হচ্ছে কি যেটা জায়গা দখল করে, যেটার কোনো একটা আমরা ধরে বা ছুঁয়ে দেখতে পারি বা দেখতে পারি এবং জায়গা দখল করে, এগুলোকে আমরা বলি পদার্থ। তো এই পদার্থগুলোর মধ্যে কি, পদার্থগুলো বাইরে থেকে দেখতে কি রকম, পদার্থগুলো ধরতে কি রকম, এদের কি কোনো আকার আকৃতি আছে কিনা, এবং এটা কি, এগুলো হচ্ছে পদার্থের ভৌত অবস্থা। আর পদার্থের রাসায়নিক অবস্থা আমরা কাকে বলি? রাসায়নিক অবস্থা বলি হচ্ছে যেটা কি এটার ভিতরের অন্তর্গত, এদের বৈশিষ্ট্যটা কি, এরা আসলে কি রকম আচরণ করে, এদের ভিতরে কি কি দিয়ে গঠিত, এদের ভিতরে যে কত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, কতগুলো আছে, এদের ভিতরে কোন কোন মৌল আছে, এই সকল যত কাহিনী আছে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি রাসায়নিক অবস্থা। পদার্থের কি রাসায়নিক সব বৈশিষ্ট্য। ঠিক আছে, তো পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো নিয়ে রাসায়নিক ভাবে এটা কি রকম বিক্রিয়া করে, করে কি করে না, এগুলো হচ্ছে পদার্থের রাসায়নিক অবস্থার মধ্যে আমরা আলোচনা করব। এরপরে আমাদের একটা নতুন টপিক, কম্পারেটিভলি নতুন, আগেও শুনে আসছি কিন্তু তারপরেও অত বেশি হয়তোবা পড়াশোনা করা হয় নাই, যে কণার গতিতত্ত্ব। এই যে আমরা পড়বো কণার গতিতত্ত্ব পড়বো। কণার গতিতত্ত্ব কি, নাম শুনে আমি বুঝতে পারতেছি যে কি কণা কি আমি চিনি, পার্টিকেল বা কণা আমি বুঝতে পারতেছি, এবং কি গতিতত্ত্ব, গতি শব্দের অর্থ কি, যেটা স্থির না, যেটা কি কোনো একটা মোশনে আছে, যেটা এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেছে, নড়াচড়া করতেছে, এটাকে আমরা বলি কি গতি। এই রিলেটেড একটা থিওরি
এই থিওরি দিয়ে কিভাবে আমি পদার্থের অবস্থা ব্যাখ্যা করতে পারি সেটা আমরা পড়বো এই চ্যাপ্টারে। এরপরে পড়বো কি ব্যাপন ও নিঃসরণ। ব্যাপনও আমরা ছোটবেলায় পড়ে আসছি, যে কি কোনো একটা ঘন জায়গা থেকে হালকা জায়গায় যখন বস্তু মুভ করে তখন সেটাকে আমরা বলি ব্যাপন। এর সাথে আরেকটা নতুন টার্ম আসতেছে আমাদের নিঃসরণ। এই সেম জিনিসটাই যদি একটা তোমার ছিদ্র পথে হয় তখন সেটাকে আমরা বলি নিঃসরণ। তারপরে পদার্থের ভৌত অবস্থা এবং এর তাপ, তাপ দিলে কি পদার্থ চেঞ্জ হয় জানি না আমরা, তাপ দিলে কি হয়, বরফ গলে যায়, বা যে কোনো কঠিন পদার্থকেই তাপ দিলে গলে যায়। কেন গলে যায়, তাপ দিলে পদার্থের ভৌত অবস্থার কি পরিবর্তন ঘটে, এটা আমরা ব্যাখ্যা করা শিখবো। তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপনের কি চেঞ্জ হয় সেটা আমরা দেখব। কঠিন পদার্থের গলন এবং নতুন একটা টার্ম আমরা দেখতেছি ঊর্ধ্বপাতন। পাতন, ঊর্ধ্বপাতন, এই ধরনের সকল টার্ম থাকবে, এই টার্মগুলো আমরা শিখবো। স্ফুটন এবং রাসায়নিক দ্রব্য থার্মোমিটার ব্যবহার, এগুলো বই পড়লে আমরা কি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো এই সম্পর্কে কারো কোনো সমস্যা থাকার কথা না আশা করি। ঠিক আছে, আমরা মেইনলি 5টা ভাগে ভাগ করছি চ্যাপ্টারটাকে। যদি আমরা দেখি, পদার্থের ভৌত অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। এটাতে কারো কোনো দ্বিমত আছে? কেউ কি বলতে চায় যে না, পদার্থের অবস্থা এগুলো না, পদার্থের অবস্থা আরো অন্য কিছু আছে? জি না। কারো কোনো ডাউট নাই? কারো কোনো ডাউট থাকার কথা না। পদার্থের ভৌত অবস্থা কি তিনটা, কি কি অবস্থা? কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। আচ্ছা, এখন আমাদের মেইন কনসার্ন এটা না যে পদার্থের অবস্থাগুলো কি কি। আমাদের মেইন কনসার্ন হচ্ছে পদার্থ যখন এই অবস্থায় থাকে তখন এটার বৈশিষ্ট্যগুলো কি কি। এদের আমি যদি বলি এটা কঠিন পদার্থ, তাহলে এই কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি কি। কঠিন পদার্থ আমি কিভাবে চিনবো যে এটা কঠিন পদার্থ, কিভাবে বুঝবো যে এটা কি তরল পদার্থ, এটা যে গ্যাসীয় পদার্থ এটা কিরকম আচরণ করবে। এগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে পড়ার মেইন উদ্দেশ্য। যে কঠিন পদার্থ চিনতে হলে আমাকে কি করতে হবে, আমি কি দেখে চিনবো কঠিন পদার্থ? যে যে সকল পদার্থের কি আছে, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, তার কি আছে, নিজস্ব একটা ভর আছে। ভর সকল বস্তুরই আছে। ভর আছে কি, সে জায়গা দখল করে, একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে। সেটা কি আমি কি দিয়ে বুঝি, সেটা আমি বুঝি আয়তন দিয়ে বুঝি। ফার্স্টে হচ্ছে ভর আছে, এটাকে ধরে আমি ফিল করতেছি এটা ভারী, এটা হচ্ছে কি তার ভর আছে। তারপরে সে কি করে, একটা জায়গা দখল করে, সেটা আমি কিভাবে বুঝলাম কতটুকু জায়গা দখল করছে, সেটাকে আমরা বলি তার আয়তন। তাই না? যদি এটা কি একটা ঘনক বস্তু হয় তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আমি আয়তন মাপি। যদি এটা গোলাকার বস্তু হয় তাহলে গোলাকার বস্তু বা যেটাকে আমরা বলি গোলক, গোলক হলে সেটার একরকম ভাবে আয়তন মাপি। যদি এটা সিলিন্ড্রিক্যাল বা কনিক্যাল যে কোনো শেপেরই হতে পারে, সেগুলোর আয়তন আমরা মাপতে পারি। ঠিক আছে, এবং কঠিন পদার্থ একদম মেইন যে বৈশিষ্ট্য যেটা দেখে আমরা একদম এক মুহূর্তে বুঝতে পারি এটা কঠিন পদার্থ, সেটা হচ্ছে কি তার আকার আছে। অন্য কারো কিন্তু আকার নেই, নির্দিষ্ট আকার কিন্তু অন্য কারো নেই, শুধুমাত্র কঠিন পদার্থের কি আছে, নির্দিষ্ট আকার আছে। তাহলে যে একটা বস্তু যেটা কি নির্দিষ্ট একটা শেপ আছে, নির্দিষ্ট একটা আকার আছে, সেটা দেখে আমরা বুঝতে পারি কি এটা একটা কঠিন পদার্থ। এছাড়াও আমরা রাসায়নিক ভাবে যদি আরো ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে আমি কিভাবে বুঝতে পারি, যে নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট আয়তন আছে। এটাকে যদি আমি রেখে দেই, সব সময় সারাদিন রেখে দিলেও কি হবে না, এটার আয়তনের কোনো চেঞ্জ হবে না। আমি যদি বাহ্যিক কোনো চেঞ্জ না ঘটাই, এটার যদি আমি কি করি, বাহ্যিক কোনো চেঞ্জ না ঘটাই, তাহলে কঠিন পদার্থের আয়তনের কোনো চেঞ্জ কি হবে না, হবে না কি হবে না? হবে হবে না। আয়তনের কোনো চেঞ্জ হবে না। আয়তনের চেঞ্জ ঘটাতে হলে কি করতে হবে, সেই পদার্থটাকে আমি বাইরে থেকে কোনো একটা তাপ, চাপ, তারপরে কি তোমার অন্য কোনো ফোর্স বা বল প্রয়োগ করে সেটাকে আকার বা আয়তন চেঞ্জ করতে হবে। তাহলে কঠিন পদার্থ কাকে বলে? কঠিন পদার্থ হচ্ছে যে সকল পদার্থের নির্দিষ্ট নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে। এটা একদম কি বলে ছোটবেলাকার পড়া, যে কঠিন পদার্থ বলে এটা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কেন কঠিন পদার্থের নিজস্ব নির্দিষ্ট আকার আছে বা নির্দিষ্ট আয়তন আছে, তরল পদার্থের সেটা নাই? তরল পদার্থের কি নাই, কোনো আকার নাই। তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই, তার নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে। তাকে যে পাত্রে রাখবো আমি সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থ কি পাত্রের আকার ধারণ করে না? তরল জি পদার্থ জি। কি করে, নির্দিষ্ট কোনো আকার নেই, সে তার যে পাত্রে রাখা হয় তরল পদার্থটাকে সেই পাত্রের আকার ধারণ করে, কিন্তু তার ভর চেঞ্জ হয় না, তার আয়তন চেঞ্জ হয় না। আমি যদি বাহ্যিক কোনো প্রভাব না প্রয়োগ করি, যেমন এটাকে তাপ যদি না দেই, চাপ না দেই, তারপরে কি এটাকে কোনো বল প্রয়োগ করে বা এখান থেকে যদি আমি সরিয়ে না ফেলি, তাহলে তার আয়তনও চেঞ্জ হবে না, তার ভর কখনোই চেঞ্জ হবে না। সে কি করবে, শুধুমাত্র আকার চেঞ্জ করবে, পাত্রের আকারের সাথে সাথে তার আকার চেঞ্জ করবে। আর গ্যাসীয় পদার্থ কি সেদিক থেকে এর কোনো এর শুধুমাত্র নির্দিষ্ট ভর আছে, কোনো নির্দিষ্ট আকার নেই, কোনো নির্দিষ্ট আয়তন নেই। এটাকে যদি আমি একটা জায়গায় রেখে দিই, সেই জায়গার পুরো জায়গার আয়তন সে দখল করবে। আমি যে সিলিন্ডারে রাখবো বা যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার আয়তন উভয়টাই সে দখল করবে। আমি যদি একটা তোমার 1 কেজি গ্যাসকে, 1 কেজি গ্যাস, যে কোনো গ্যাস, ধরো হাইড্রোজেন গ্যাস, 1 কেজি হাইড্রোজেন গ্যাসকে আমি যদি একটা একটা কন্টেইনারে রাখি, এতটুকু একটা ছোট একটা 1 মিটার বাই 1 মিটার কন্টেইনারে যদি রাখি, তাহলে সে কি করবে, সে এটার আয়তন দখল করবে। আমি যদি এটাকে পুরো একটা বড় সিলিন্ডারে রাখি, বড় সিলিন্ডার ফুল সিলিন্ডারের আয়তন সে দখল করবে।
তাই না? কারণ কি, তার নিজস্ব কোনো আকার নেই, নিজস্ব কোনো আয়তন নেই। এগুলো আমরা জানি, কিন্তু আমাদের মেইন প্রশ্নটা হচ্ছে এটা কেন, এই কাজটা কেন হয়। কারো কোনো আইডিয়া আছে যে কেন এটার আয়তন আকার আছে বা নিজস্ব আয়তন আছে, গ্যাসীয় পদার্থের আকার ওনার আয়তন নেই, যে এটার কারণে ব্যাখ্যাটা কি? আকর্ষণের আন্তঃকণা আকর্ষণ বলের কারণে। আন্তঃকণা আকর্ষণ বলের কারণে, ভেরি গুড। আন্তঃকণা আকর্ষণ বল। তাহলে একটা আকর্ষণ বলের কথা আমরা শুনলাম, একটা আকর্ষণ বলের কথা তোমরা আমাকে বললা যে কি, একটা আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলের কারণে কিছু কিছু পদার্থ হয় কঠিন, কিছু কিছু পদার্থ হয় কি, গ্যাসীয়। তাই না? তাহলে এখানে মেইন যে ফ্যাক্টর, মেইন ফ্যাক্টরটা কি, মেইন ফ্যাক্টর হচ্ছে আমাদের আন্তঃকণা আকর্ষণ বল। এই আন্তঃকণা আকর্ষণ বলের ফলে তোমার পদার্থের বিভিন্ন রকম কি হয়, বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যায়। বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পারি, কঠিন পদার্থ একরকম হয়, তরল পদার্থ একরকম হয়, এবং কি বায়বীয় পদার্থ অন্যরকম হয়। তাই না? তাহলে এই আন্তঃকণা আকর্ষণ বল বা এই আন্তঃকণা আকর্ষণ বল তোমার কঠিন পদার্থের উপর কি রকম প্রভাব ফেলে, বা আন্তঃকণা আকর্ষণ বলটা আসলে কি জিনিস, এটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখবা যে তোমাদের বইয়ে লেখা আছে, কিংবা বিভিন্ন জায়গায় যদি তোমরা দেখে থাকো, যে কঠিন পদার্থ, কঠিন পদার্থের কি আছে, একটা আকার আছে নিজস্ব। এবং প্রত্যেকটা পদার্থ, পদার্থ তো এজ এ হোল, পুরাটা তো একটা কণা না। আমরা জানি অলরেডি, অনেক বছর আগে ডেমোক্রিটাস, তারপরে কি এরপরে বিভিন্ন বিজ্ঞানীরা তারা বলে গেছে আমাদেরকে যে পদার্থ হচ্ছে কি ক্ষুদ্র 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 কণা দ্বারা গঠিত। তাই না? সকল পদার্থই কি তোমার ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক কণা দ্বারা গঠিত। তাই না? যেগুলোকে আমরা কি বলি, যেগুলোকে আমরা বলি কি পরমাণু। তাই না? জি। আমাদের কি বিভিন্ন অতীতের বিজ্ঞানীরা আমাদেরকে প্রুফ করে রেখে গেছে যে কোনো পদার্থই কি এজ এ হোল কোনো কিছু দিয়ে গঠিত না, এটা কি, এটা কিছু কিছু ক্ষুদ্র 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 কণার সমন্বয়ে একটা পদার্থ তৈরি হয়। এই ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি বলি, পরমাণু বলি। কিছু কিছু পরমাণু মিলে তৈরি হয় একটা অণু, এবং অনেকগুলো অণু মিলে তৈরি হয় একটা পদার্থ। তাই না? তাহলে এই যে পরমাণুগুলো আছে বা অণুগুলো আছে, এই অণুগুলাকে আমরা কি বলতে পারি, যে কোনো একটা পদার্থের গঠনের একদম মৌলিক কণাগুলো বলতে পারি। এই মৌলিক কণাগুলোর মধ্যে নিজেদের মধ্যে কিরকম ভাবে সাজানো আছে, এই কণাগুলো নিজেদের মধ্যে কিভাবে সাজানো আছে, এদের মাঝখানে জায়গা কতটুকু, বা এদের মাঝখানে কোনো ফাঁকা জায়গা স্পেস আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে কি তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল। এই যে আমরা বলতেছি আন্তঃকণা, তাই না? আন্ত অর্থ কি? ভিতরে নিজেদের মধ্যে। আন্ত আর অন্ত, এই দুইটা ওয়ার্ডের পার্থক্য তো আমরা জানি নাকি? আন্ত এবং অন্ত, কেউ বলতে পারবে? যে কোনো একজন আমাকে একটু বলো তো, আন্ত আর অন্তর মধ্যে পার্থক্যটা কি? অন্ত মানে শেষ। আচ্ছা, অন্ত মানে শেষ, সেটা ঠিক আছে, সেটা এক ধরনের অন্ত। আমি এখানে অন্তর এবার একটা কোলন দিছি। নিজের। আচ্ছা, ঠিক আছে। আন্ত আর অন্তর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে, একটা হচ্ছে আন্তর, যেটা সেটা হচ্ছে তোমার দুইটা ভিন্ন ভিন্ন কণার মধ্যে। ঠিক আছে? আন্তর পরে যেটা থাকে সেটার দুইটা ভিন্ন ভিন্নর মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা বলি আন্ত। ঠিক আছে? যেমন আন্ত বিদ্যালয়, যদি আমি বলি আন্ত বিদ্যালয়, ঠিক আছে, তার মানে কি দুইটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা দুইটা বিদ্যালয়ের মাঝখানে কোন একটা কম্পিটিশন বা কোনো যে কোনো কিছু, সেটাকে আমরা বলি আন্তঃবিদ্যালয়। আর অন্ত হচ্ছে তোমার নিজের মধ্যে, নিজের সাথে। ঠিক আছে? অন্ত অর্থ হচ্ছে তোমার নিজের সাথে, মানে অন্তঃবিদ্যালয় হচ্ছে একই বিদ্যালয়ের ভিতরে বিভিন্ন ক্লাসের মধ্যে বিভিন্ন রকম কম্পিটিশন হয়, বা বিভিন্ন গ্রুপের মধ্যে কম্পিটিশন হয়, সেগুলোকে আমরা বলি অন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা। আর আন্ত হচ্ছে কি তোমার দুইটা আলাদা আলাদা বিষয়ের মধ্যে। তো এই ক্ষেত্রেও সেম, আন্তঃকণা আর অন্তঃকণার মধ্যেও কি সেম। আন্তঃকণা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন কণার মাঝখানে যে কোনো একটা সম্পর্ক। আর অন্ত হচ্ছে কি একই কণার ভিতরে যদি দুইটা আলাদা আলাদা জিনিস, যেমন ইলেকট্রন এবং প্রোটন, এরকম দুইটা আলাদা আলাদা বিষয়, এদের মধ্যে কি কোনো সম্পর্ক বা আকর্ষণ, এটাকে আমরা বলি অন্ত। আর যদি দুইটা ভিন্ন ভিন্ন কণা হয় সেক্ষেত্রে আমরা বলি কি আন্ত। ঠিক আছে? ভিন্ন হলে সেটা হচ্ছে আন্ত, আর যদি একই হয় তাহলে সেটাকে আমরা বলি অন্ত। ঠিক আছে? তাহলে এখানে আমাদের টপিকটার নাম কি ছিল? আমাদের টপিকটার নাম ছিল আন্তঃকণা। ঠিক আছে? আন্তঃকণা আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বলটা কি এমন একটা আকর্ষণ বল যেটা দুইটা ভিন্ন ভিন্ন কণার মাঝখানে থাকবে। তাহলে যে কোনো একটা পদার্থের মাঝখানে যতগুলো কণা দিয়ে গঠিত, প্রত্যেকটা কণা, একটা কণা আরেকটা কণাকে কি করে, আকর্ষণ করে। একটা কণা আরেকটা কণার মাঝখানে কি একটা আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বলের পরিমাণের উপর ডিপেন্ড করে সেটা কি কঠিন হবে, নাকি তরল হবে, নাকি বায়বীয় হবে। ঠিক আছে? যদি আন্তঃকণা আকর্ষণ বল, ঠিক আছে, যদি আকর্ষণ বল, এই আন্তঃকণা যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বলটা যদি অনেক বেশি হয়, আন্তঃকণা আকর্ষণ বলটা যদি বেশি হয়, তাহলে তো বলতো দুইটা, এই যে এরকম দুইটা কণা আছে, এই দুইটা কণার মধ্যে আকর্ষণ বল, এটার আকর্ষণ বলটা অনেক বেশি, তাহলে কণাগুলা কি একে অপরের কাছে থাকবে না দূরে থাকবে? কাছে থাকবে। কাছাকাছি থাকবে।
কাছাকাছি থাকবে। ভেরি গুড। তাহলে কি এই যে আমরা দেখতেছি কঠিন পদার্থের ক্ষেত্রে হয় আমাদের আন্তঃকণা আকর্ষণ বল, এই আন্তঃকণা আকর্ষণ বলটা কি হয়, অনেক বেশি হয়। কার ক্ষেত্রে? কঠিন পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক বেশি হওয়ার কারণে এই যে তোমার পরমাণু গুলো যে আছে বা কণাগুলো আছে, এই প্রত্যেকটা কণা বা পার্টিকেল, এই পার্টিকেল গুলা কি হয়, প্রত্যেকের সাথে খুবই কাছাকাছি অবস্থান করে। এদের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটা খুবই কম থাকে। এই একটা কণা থেকে আরেকটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, এই যে এই দূরত্বটাকে বলা হয়, কি বলা হতে পারে বলো তো? সেম আন্তঃকণা আকর্ষণ বলের মতো আন্তঃকণা দূরত্ব। ঠিক আছে, আন্তঃকণা দূরত্ব, বা ইংলিশে যদি আমি বলি ইন্টার পার্টিকেল স্পেস। ইন্টার পার্টিকেল স্পেস। ঠিক আছে, যে এই ইন্টার পার্টিকেল স্পেস বা আন্তঃকণা দূরত্ব, এই দূরত্বটা কি হয় কঠিন পদার্থের ক্ষেত্রে অনেক কম হয়। কারণ কি? আকর্ষণ বল বেশি। আকর্ষণ যত বেশি হবে তত কি নিজের দিকে কাছাকাছি টেনে রাখতে পছন্দ করবে। এই কারণে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো, আমি একটা কঠিন পদার্থের একদম অল্প একটুখানি পার্ট যদি আঁকি এরকম ভাবে, যে দেখো বাম সাইডে আঁকছি, এটা কি সবগুলা কণাগুলো কি খুবই কাছাকাছি অবস্থান করতেছে, তাই না? খুবই কাছাকাছি অবস্থান করতেছে, কারণ কি এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক বেশি। আর আন্তঃকণা আকর্ষণ বল, কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল যদি বেশি থাকে, তাহলে এদের মধ্যবর্তী যে আন্তঃকণা দূরত্ব আছে সেই আন্তঃকণা দূরত্ব খুবই কম থাকে। তাহলে আন্তঃকণা দূরত্ব যদি কম থাকে, তাহলে সেই পরমাণু সেই কণাগুলো একে অপরের কাছাকাছি অবস্থান করে এবং এদেরকে সহজে নড়ানো যায় না। যদি মনে করো মাঝখানে যদি কোনো স্পেস না থাকে, তাহলে কি আমি এটাকে ইজিলি মুভ করতে পারবো? এই পার্টটুকু তুমি একটু অ্যাম্পলিফাই করো, এই পার্টটুকু যদি অ্যাম্পলিফাই করে দেখো, তাহলে এদের মধ্যে দুইটার মাঝখানে কোনো জায়গা নাই, বা খুবই মিনিমাম জায়গা আছে, খুবই অল্প জায়গা আছে। তাহলে এটাকে আমি কি ইজিলি ফোর্স দিয়ে মুভ করতে পারবো? এটাকে সরাতে পারবো? না স্যার। না না স্যার। সরাতে পারবো না। তাহলে এটাকে যদি আমি রেখে দেই সারাদিন, তাহলে সে কি করবে না, এই কণাটা একটা থেকে আরেকটা দূরে সরে যাবে না। এই কারণে কঠিন পদার্থের নিজস্ব মানে নিজস্ব কি আছে, আকার আছে। কঠিন পদার্থের কি আছে, এই কারণেই আকার বা আকৃতি আছে। কারণ কি? কারণ হচ্ছে তাদের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি। এদের প্রত্যেকটা কণা একটা কণা আরেকটা কণাকে অনেক বেশি বলে আকর্ষণ করে, বা বেশি শক্তিতে তাকে আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে কি হয়, এদের মধ্যবর্তী দূরত্বটা অনেক কমে যায়, এবং মধ্যবর্তী দূরত্ব যত কম থাকবে তত কি হবে, এদেরকে ইজিলি সরানো যাবে না বা মুভ করা যাবে না। ইজিলি কি করতে পারবে না, এদের পার্টিকেলের জায়গা চেঞ্জ করতে পারবে না। এই কারণে এদের নিজস্ব আকার আকৃতি এবং কি আয়তন ফিক্স থাকবে। ঠিক আছে, এদের ভর তো ফিক্সড আছেই, একই সাথে আয়তন এবং আকার ফিক্সড থাকবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের আকর্ষণ বলটা কঠিন পদার্থের ক্ষেত্রে অনেক বেশি এবং আন্তঃকণা দূরত্ব অনেক কম। ঠিক আছে, আচ্ছা এখন তো আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখলাম। তরল পদার্থের ক্ষেত্রে কি হতে পারে? এটা ধরো একটা বিকার, এর বিকারের ভিতরে কি আছে, তোমার একটা তরল পদার্থ আছে। তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কি হয় বলতো? আকর্ষণ বল কি কঠিন পদার্থের চাইতে কম থাকে না বেশি থাকে? আমরা লজিক্যালি চিন্তা করি, তরল পদার্থকে আমরা মুভ করতে পারি না, এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করাতে পারি, তাই না? এটাকে যদি আমি ঢেলে দিই এক জায়গা থেকে আরেক জায়গায়, সে ফ্লো করবে, ইজিলি মুভ করবে, তাই না? পানিকে আমি কি করতে পারি, হাত দিয়ে নাড়াতে পারি। যে কোনো একটা তরল পদার্থ, অন্য যে কোনো তরল পদার্থ, তেল, এটা কি করতে পারে, এটা নড়াচড়া করতে পারে নিজেদের মধ্যেই। আয়তন এদের ফিক্সড না, নিজস্ব কোনো আকার নেই। তাহলে সেই ক্ষেত্রে আকর্ষণ বলটা কি কম থাকবে না বেশি থাকবে? স্যার কম কম। থাকবে। কম থাকবে। কম থাকবে। কার থেকে? কঠিন থেকে। আকর্ষণ বলটা তোমার কঠিনের তুলনায় কি থাকবে, কম থাকবে, অবশ্যই কম থাকবে। তাহলে তরল পদার্থ আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বা ডিফাইন করতে পারি? যে যে সকল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কি কঠিন পদার্থের চাইতে কম, কিন্তু বায়বীয় পদার্থের চাইতে আবার বেশি। ঠিক আছে, তাহলে তরল পদার্থ আমাকে ব্যাখ্যা করার বা এটা সংজ্ঞা দেওয়ার আরেকটা সংজ্ঞা হচ্ছে কি, যে সকল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম। এদের কি হতে পারে, এদের মধ্যবর্তী আন্তঃকণা দূরত্ব তাহলে বলতো বেশি না কম? যদি আকর্ষণ বল যদি কম থাকে, তাহলে আন্তঃকণা দূরত্ব কি থাকবে, কঠিনের চাইতে বেশি থাকবে না কম থাকবে? বেশি। বেশি। বেশি থাকবে। বেশি থাকবে। দূরত্ব অবশ্যই বেশি থাকবে। দূরত্ব কি থাকবে, আন্তঃকণা দূরত্ব গুলো বা ইন্টারমলিকুলার যে স্পেস, এই স্পেসটা বেশি থাকবে। তাহলে এটাকে যদি আমি ড্র করতে যাই, তাহলে দেখবো যে একটা কণা যদি এখানে হয়, একটা কণা তোমার মোটামুটি একটা দূরত্ব অবস্থান করতেছে, এই কণাটা আর একটু দূরে অবস্থান করতেছে। ঠিক আছে, এরকম ছড়ায় ছিটায় আছে কণাগুলা, কি করে আছে, ছড়ায় ছিটায় আছে। আর যদি মাঝখানে যে এরকম এত স্পেস থাকে, তাহলে এটার মধ্যে আকর্ষণটা কি সেম থাকবে? আকর্ষণ অবশ্যই সেম থাকবে না, আকর্ষণটা কমে যাবে। ঠিক আছে, তাহলে একটা কথা আমরা বলতে পারি যে আকর্ষণ বল, যে আকর্ষণ বলটা, ঠিক আছে, সরি, যে আকর্ষণ বল, যে আকর্ষণ বলের কথা আমরা বলতেছি, সেই আকর্ষণ বলটা কি হবে, তোমার এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের ব্যস্তানুপাতিক। আকর্ষণ বল কি আমার দূরত্বের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কি আমরা বুঝি?
এই যে একটা একটা লাইন লিখলাম বাড়লে আমরা আরেকটা আকর্ষণ কম। বল। আচ্ছা, বুঝি নাই। একটা বাড়লে কেউ একজন আরেকটা কিছু একটা, কমবে এমন কিছু। একটা বাড়লে আর একটা কমবে, ভেরি গুড। এক্স্যাক্টলি। এই যে দেখো তোমার রাইট সাইডে একটা লাইন লিখছি যে আকর্ষণ বল, মাঝখানে কি এটা একটা সমানুপাতিক চিহ্ন, এটার সাথে আমরা কি পরিচিত? জি স্যার। সমানুপাতিক চিহ্নের সাথে আমরা কম বেশি পরিচিত, তাই না? জি স্যার। আচ্ছা, সমানুপাতিকের পরে দেখো কি আছে, 1/, দূরত্ব। এই লাইনটা কি বোঝায়? এই লাইনটা বোঝায় যে আন্তঃকণা যে দূরত্বটা আছে, এই দূরত্বটা যত বৃদ্ধি পাবে তত আকর্ষণ বলটা কমবে। আর আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে এই আন্তঃকণার দূরত্বটা কি হবে? কমবে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক, বা এখানে তো সমানুপাতিক চিহ্ন দেওয়ার পরে একটা কি দেওয়া আছে, একটা 1/something দেওয়া আছে, তাই না? একটা 1/something, একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এরকম দেওয়ার মানে হচ্ছে কি, এরকম দেওয়ার অর্থ হচ্ছে ব্যস্তানুপাতিক। এটাকে আমরা বলি কি, ব্যস্তানুপাতিক। মানে এই অনুপাতের, অনুপাত তো আমরা চিনি, অনুপাতের একটা যদি বৃদ্ধি পায় অপরটা কি হবে? অবশ্যই কমবে। ঠিক আছে, অনুপাতের একটা বৃদ্ধি পেলে অপরটা কমবে। তাহলে এই ক্ষেত্রে আকর্ষণ বল যদি বৃদ্ধি পায় তাহলে একইভাবে তাদের আন্তঃকণার দূরত্বটা কমবে। আর আন্তঃকণার দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ বলটা কমবে। তাহলে এটাকে আমরা অপোজিট ভাবেও ব্যাখ্যা করতে পারি। এই যে তরলের ক্ষেত্রে আমরা কি উল্টা ভাবেও ব্যাখ্যা করতে পারি, যে এদের মধ্যবর্তী যে দূরত্বটা অনেক বেশি থাকে। কার তুলনায়? এই যে তোমার কঠিন পদার্থের তুলনায় কঠিন পদার্থের দূরত্বটা কম থাকে, আর তরল পদার্থের দূরত্বটা বেশি থাকে। কথা কি বোঝা যাচ্ছে নাকি অনেক বেশি ফাস্ট যাচ্ছি? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হলে সাথে সাথে হ্যান্ড রেজ করো। আচ্ছা, আমরা কি বলতেছি যে এই যে তরল পদার্থ এবং কঠিন পদার্থ এদের মধ্যে পার্থক্যটা আমরা কোথায় দেখলাম? পার্থক্যটা দেখলাম এদের আন্তঃকণা আকর্ষণ বলের মধ্যে। তাহলে আন্তঃকণা আকর্ষণ বল যদি বেশি থাকে তাহলে এদের মধ্যে কি থাকবে? দূরত্বটা খুবই কম থাকবে। এদের দুইটা কণার মধ্যে দূরত্ব কম থাকবে। আর দুইটা কণার মধ্যে যদি দূরত্ব কম থাকে তাহলে সেই ক্ষেত্রে এরা কি থাকবে? নিজস্ব আকার পাবে বা আকৃতি পাবে। আর যদি দূরত্বটা বেশি থাকে তাহলে এদের কি আকৃতিটা বা আকারটা ফিক্স রাখা পসিবল না। এদের আকার বা আকৃতি কি ফিক্স থাকে না। যেমনটা আমরা দেখতে পাই কি তরল পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থের আকর্ষণ বলটা কম, আন্তঃআণবিক আকর্ষণ বল কম হওয়ার কারণে এদের মধ্যে আন্তঃআণবিক যে দূরত্ব বা আন্তঃকণার দূরত্ব, এই আন্তঃকণার দূরত্বটা বেশি। আর আন্তঃকণার দূরত্ব বেশি হওয়ার কারণে এদের নিজস্ব আকার নেই। নিজস্ব আয়তন আছে কিন্তু নিজস্ব কোনো আকার নেই। ঠিক আছে, ভর সবারই সেম। ভর যদি আমি কণা চেঞ্জ না করি, ম্যাটেরিয়াল যদি এখান থেকে তুলে সরিয়ে না ফেলি, পদার্থ যদি এখান থেকে ট্রান্সফার না করি, তাহলে ভর কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, ভর হচ্ছে এমন একটা রাশি, যে রাশিটা কি আমি যদি এই ম্যাটেরিয়াল এখান থেকে ট্রান্সফার না করি, অন্য জায়গায় সরায় না নেই, তাহলে ভর কখনো চেঞ্জ হয় না। তাহলে ভর ভ্যারিয়েবল হওয়া পসিবল না। তাহলে চেঞ্জ হতে পারে কি, আকার আর আকৃতি। কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে আকার আয়তন কোনোটাই চেঞ্জ হয় না, কারণ এদের মধ্যে জায়গা নাই। আর তরল পদার্থের ক্ষেত্রে কি হয়? আকার চেঞ্জ হয়, আয়তন চেঞ্জ হয় না। কারণ কণা তো সরে যাচ্ছে না, এখান থেকে কণাকে আমি চাপ দিয়ে একসাথে নিয়ে আসতে পারতেছি না। এদের মধ্যবর্তী একটা দূরত্ব সে মেনটেন করতেছে, এবং এই দূরত্বের কারণে তার আকারটা চেঞ্জ হচ্ছে কিন্তু আয়তনটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এরপরে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি না কম? স্যার সবচেয়ে বেশি। কম। সবচেয়ে বেশি? আন্তঃআণবিক হ্যাঁ স্যার। আকর্ষণ বল সবচেয়ে কম। কম? না স্যার খুবই সবচেয়ে আন্তঃআণবিক কম। আকর্ষণ বল সবচেয়ে খুবই কম। কম। এক্স্যাক্টলি, খুবই কম। আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম, এটাকে বলা যায় একদম নগণ্য। ঠিক আছে, এতই কম যে এগুলাকে আমি কি করতে পারি? এক প্রকার বাদই দিয়ে দিতে পারি, এটাকে গুণায় আমি না ধরলেও কোনো অসুবিধা নাই। তাহলে যদি আমি একটা গ্যাসীয় পদার্থ আঁকি, সেম একটা যদি বিকারের মধ্যে একটা গ্যাসীয় পদার্থ আঁকি, তাহলে গ্যাসীয় পদার্থ আঁকলে দেখবো যে সে কি করবে? এর পুরোটা জায়গা দখল করবে। কন্টেইনারের পুরোটা জায়গা যদি দখল করে তাহলে আমি তো সেম অ্যামাউন্টের কি দিছি, অল্প একটু, মনে করো 1 কেজি একটা গ্যাস দিয়েছি, যেটা একটু আগে বললাম যে হিলিয়াম গ্যাস না হয় দিলাম। হিলিয়াম গ্যাস কোথায় ইউজ করা হয়? বেলুন আছে না, বেলুন, বেলুন ভরতে কি তোমার হিলিয়াম গ্যাস ইউজ করা হয় সাধারণত। কারণ কি, খুব হালকা, হিলিয়াম গ্যাস খুবই হালকা, এই কারণে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরা হয়। তাহলে আমি মনে করো 1 কেজি হিলিয়াম গ্যাস এইটুকু জায়গার মধ্যে দিলাম। ঠিক আছে, সেম ভাবে যদি আমি এটার চাইতে বড় একটা জায়গাতে দেই, এত বড় একটা জায়গাতে যদি 1 কেজি হিলিয়াম গ্যাস দেই, আমার কি দুটোই পুরো ভলিউম বা আয়তন সম্পূর্ণটাই দখল করবে। তাহলে সম্পূর্ণ আয়তন যদি দখল করে, সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? সম্পূর্ণ আয়তন দখল করলে এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, তাকে তো সম্পূর্ণ আয়তন দখল করতে হবে, তাই না? কোনো জায়গা তো বাদ রাখা যাবে না, তাহলে পুরোটা মিলে একটা ছড়ায় ছিটায় অবস্থা হয়ে যাবে। পুরোটা পুরোটা কন্টেইনার জুড়ে সে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কণাগুলো এক একটা এক এক জায়গায় থাকবে, তার নিজস্ব কোনো জায়গায় থাকবে না। এবং
খুবই ইন্টারেস্টিং বিষয় যে এই কণাগুলো কি করবে, কোনো জায়গায় ফিক্স থাকবে না, এগুলো মুভ করতে থাকবে। এগুলো কি করতে থাকবে, মুভ করতে থাকবে, একটা জায়গায় ফিক্স থাকবে না। ঠিক আছে, এগুলো মুভ করতে থাকবে। তাহলে এই যে কণাগুলো, তোমার এই কণাগুলোর মধ্যে এখন দেখো তো দূরত্বটা কি আগে চাইতে কমছে না বাড়ছে? পারছে। বাড়ছে। দূরত্ব বেড়ে গেছে, তাই না? দূরত্বটা, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেছে। তাহলে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে আমরা বলতে পারি কি আকর্ষণ বল সেই অনুপাতে বাড়বে না কমবে? হুম, কমবে। 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 কারণ কি? কারণ আকর্ষণ বল হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক, তাই না? দূরত্ব বাড়লে আন্তঃআণবিক আকর্ষণ বল কমে। তাহলে দেখো এদের মাঝখানে যে দূরত্ব, এটাকে যদি আমি অ্যাম্প্লিফাই করে দেখি, তাহলে এটুকু যদি আমি তরলের ক্ষেত্রে বলি, তাহলে কঠিনের এই বায়বীয় ক্ষেত্রে দেখা যাবে যে এর মধ্যে দূরত্বটা আরো অনেক বেশি বেড়ে গেছে। আর দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে গেছে। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা এতই কমে, খুবই কম, মানে বলতে গেলে এটাকে আমি যদি কাউন্ট নাও করি সেক্ষেত্রে আমার খুব একটা ক্ষতি হয় না। এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই নগণ্য থাকে। ঠিক আছে, খুবই নগণ্য থাকে। আর এদের মধ্যে কি থাকে, তোমার যে স্পেসটা বা আন্তঃকণার দূরত্ব, এই আন্তঃকণার দূরত্বটা অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে আন্তঃকণার দূরত্ব বেশি থাকলে কি হয়? আন্তঃকণার দূরত্ব যদি বেশি থাকে তাহলে আমি এদেরকে ইজিলি কি করতে পারি, চাপাতে পারবো না বলতো? এদের মধ্যে দূরত্ব অনেক বেশি আছে, আমি বাইরে থেকে ফোর্স প্রয়োগ করে এদের দূরত্বটাকে কমাই দিতে পারি চাইলে। আমি চাইলে কি করতে পারি, দুই পাশ থেকে এটাকে চাপ দিয়ে সংকুচিত করতে পারি, তাই না? যেটাকে আমরা কঠিন পদার্থকে করতে পারছিলাম। এই না না। না স্যার। কঠিন পদার্থকে এই কাজ কিন্তু আমরা করতে পারি নাই, কারণ কি কঠিন পদার্থের মাঝখানে কোনো জায়গা নাই। তাহলে আমি দুই পাশ থেকে যত এটাকে ফোর্স দিই না কেন, যতই বল প্রয়োগ করি না কেন, এটা নড়াচড়া করার জায়গা নাই। তরল পদার্থের ক্ষেত্রে এক্ষেত্রে জায়গা ছিল, কিন্তু এই দূরত্বটা ফিক্সড ছিল। তরল পদার্থের ক্ষেত্রে এই আন্তঃকণার দূরত্বটা ফিক্সড ছিল। এটাকে আমি চাইলেই ইজিলি কম্প্রেস করতে পারতেছিলাম না, চাইলেই কি করতে পারতেছিলাম না, এটাকে চাপাতে পারতেছিলাম না বা সংকুচিত করতে পারতাম না। কিন্তু এই বায়বীয় পদার্থের ক্ষেত্রে বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই যে আন্তঃআণবিক দূরত্বটা, এটা ফিক্সড না। মাত্রই বললাম যে এরা কি মুভ করতে থাকে, এদের কণাগুলো কি করতে থাকে, ভিতরে ছোটাছুটি করতে থাকে। তাহলে কণাগুলো যদি মুভ করে তাহলে দূরত্ব কি ফিক্স থাকবে? অবশ্যই ফিক্স থাকবে না, এক এক সময় এক এক রকম দূরত্ব থাকবে। এই কারণে এগুলোকে আমি কি করতে পারি, চাপ প্রয়োগ করে এটাকে সংকুচিত করতে পারি। এটাকে কি করতে পারি, চাপ প্রয়োগ করে সংকুচিত করতে পারি। ঠিক জি। আছে, চাপ প্রয়োগ করে যদি আমি সংকুচিত করি তাহলে এর আয়তন চেঞ্জ হয়ে যাবে। আমি যদি কি করি, সংকুচিত করি, তাহলে অবশ্যই এর আয়তন চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমার যে গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকারও নেই, নিজস্ব কোনো আয়তনও নেই। এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? জি জি। স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এখানে আমাদের কি কি প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আসলো, যে প্রশ্নগুলোর উত্তর আমরা জানলাম। একদম প্রথম, যে কঠিন পদার্থে কেন আকার আছে বা আয়তন আছে, এটা তো আমরা বুঝতে পারলাম যে কারণ কি এদের আকর্ষণ বলটা খুবই বেশি। তাহলে কঠিন পদার্থের আকার, এটা নিয়ে আমরা জানলাম যে কঠিন পদার্থের আকারটা কি তার আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর ডিপেন্ড করে, এটা বল অনেক বেশি যেহেতু এই কারণে এদের নিজস্ব আকার আছে। তাহলে দুই নম্বর প্রশ্নটা, যে তরল পদার্থের কেন আকার চেঞ্জ হয়? তরলের ক্ষেত্রে কি হয়, তরলের ক্ষেত্রে আমার আকার চেঞ্জ হয়, আয়তন কেন চেঞ্জ হয় না? তরলের ক্ষেত্রে আমার আকার চেঞ্জ হয় কিন্তু আয়তন কি চেঞ্জ হয়? আয়তন কিন্তু না চেঞ্জ হয় না। আচ্ছা, এটা না, কে বলতে পারবে যে আয়তনটা কেন চেঞ্জ হয় না? হাত তোলো দেখি, যে কোনো একজন। কারণ কণাগুলোর হুম, মধ্যবর্তী দূরত্ব তো সেমই থাকে। আচ্ছা, কে অ্যান্সার দিলা? সাদিয়া তানজিন। জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের তরল পদার্থের ক্ষেত্রে আমরা মাত্রই জানলাম যে তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা যে দূরত্ব, এই দূরত্বটা ফিক্স থাকে। দূরত্বটা বেশি থাকে কিন্তু ফিক্স থাকে, এই দূরত্বটা চেঞ্জ হয় না। এই দূরত্বটা ইজিলি কি হয় না, চেঞ্জ হয় না। এই কারণে তরল পদার্থের আকার নাই কিন্তু আয়তন ফিক্স থাকে। আর বায়বীয় বা গ্যাসীয় ক্ষেত্রে এটা সমস্যাটা কি হয়, বায়বীয় বা গ্যাসীয় ক্ষেত্রে এই যে দূরত্বটা ফিক্স না। এই গ্যাসের কণাগুলো কি করতে থাকে, মুভ করতে বা নড়াচড়া করতে থাকে, চলাচল করতে থাকে, এক জায়গা চেঞ্জ করতে থাকে। এই কারণে এদের কি হয়, এই কারণে এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটা যেহেতু ফিক্স না থাকার কারণে আমার কি আয়তনটাকে আমি চাইলেই চেঞ্জ করতে পারি। আয়তনকে চাপ প্রয়োগ করার মাধ্যমে আয়তনকে চেঞ্জ করতে পারি। তাহলে বায়বীয় পদার্থের ক্ষেত্রে, সরি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বা বায়বীয় একই কথা, বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন কিভাবে চেঞ্জ করতে হয়, আয়তন চেঞ্জ করার উপায় কি? চাপ দিয়ে অথবা চাপ সরিয়ে নিয়ে। চাপ প্রয়োগ করে।
চাপ প্রয়োগ করে। গ্যাসীয়র ক্ষেত্রে আয়তন যদি আমাকে চেঞ্জ করতে হয়, আয়তন চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে চাপ প্রয়োগ করতে চাপ হবে। আমাকে কি করতে হবে? চাপ প্রয়োগ করতে হবে। তাপ দিলে আয়তন চেঞ্জ হবে, হ্যাঁ এটাও ঠিক, তাপ দিলেও আয়তন চেঞ্জ হবে। সেই ক্ষেত্রেও চাপ আমার দিলে মেইন আয়তন উপায় বৃদ্ধি। হচ্ছে, হ্যাঁ তাপ দিলে আয়তন বৃদ্ধি পাবে। ভেরি গুড। এটা সম্পর্কে আমরা আরো ডিটেলস আরো সামনে আলোচনা করব, তাপ দিলে আয়তন বৃদ্ধি পাচ্ছে কেন। ঠিক আছে, কিন্তু আমার মেইন যদি আয়তনটাকে আমি চেঞ্জ করতে যাই তাহলে কি করতে হয়, এখানে আমি চাপ প্রয়োগ করে আয়তন চেঞ্জ করতে পারি। এখানে চাপ প্রয়োগ করলে কাজ হবে কেন? কারণ মাঝখানে জায়গা আছে, এই দুইটা পরমাণুর মাঝখানে কি আছে? জায়গা আছে, তাই না? এই জায়গাটাকে আমি চাইলে কি করতে পারি? কমাতে পারি, অথবা দুই পাশ থেকে টান দিয়ে এটাকে জায়গাটাকে আমি বাড়াতেও পারি। ঠিক আছে, চাপ কমিয়ে নিয়ে এদের আয়তনটাকে আমি বৃদ্ধিও করতে পারি, অথবা চাপ প্রয়োগ করার মাধ্যমে এটার আয়তনটাকে আমি কমাতেও পারি। ঠিক আছে, তাহলে এই আন্তঃআণবিক আকর্ষণ বল এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। না আচ্ছা, স্যার। এই এই সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে কি? আমাদের পরবর্তী টপিক হচ্ছে কণার গতিতত্ত্ব। আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা পড়বো কি? কণার গতিতত্ত্ব। আচ্ছা, দেখো এখানে তোমার একটা সংজ্ঞা লেখা আছে, কণার গতিতত্ত্ব কাকে বলে। ঠিক আছে, 1 নম্বরের প্রশ্নের জন্য এটা আসতেই পারে, 1 নম্বরের প্রশ্ন যে কণার গতিতত্ত্ব কাকে বলে। ঠিক আছে, আমরা যেটা পড়তেছি গতিতত্ত্ব। আচ্ছা, তত্ত্ব, তত্ত্ব ইংলিশ কি আমরা জানি? তত্ত্ব সবগুলা টপিকের লিস্ট ইংলিশ নামটা আমাদের জেনে রাখা উচিত। থিওরি। থিওরি। থিওরি, ভেরি গুড। তত্ত্ব হচ্ছে থিওরি, অলরেডি আমরা জানি। আচ্ছা, গতি গতি ইংলিশ কি? মোশন। 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 আচ্ছা, মোশন, ভেরি গুড। আর আর কোনো সিনোনিম কেউ জানি? কাইনেটিক। ভেরি গুড, কাইনেটিক। ঠিক আছে, কাইনেটিক এক্স্যাক্টলি গতি না, গতি রিলেটেড। কাইনেটিক অর্থ হচ্ছে তোমার গতি রিলেটেড। ঠিক আছে, কাইনেটেড, কাইনেটিক, মোশন, কাইনেটিক, ভেরি গুড। আর কণা, কণা ইংলিশ কি? পার্টিকেল। 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 ঠিক আছে, পার্টিকেল, ভেরি গুড। তাহলে আমাদের এই যে কণার গতিতত্ত্ব, এটাকে যদি আমি এখন কি করি, যদি গুগলে সার্চ দিতে চাই তাহলে, বা যদি এটা সম্পর্কে আমি একটা বিস্তারিত রিসার্চ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যে কাইনেটিক থিওরি অফ পার্টিকেল, এই টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে আমার কাইনেটিক থিওরি অফ পার্টিকেল। ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ পার্টিকেল বা কণার গতিতত্ত্ব। আচ্ছা, তাহলে নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে গতি রিলেটেড কোনো একটা কথা আছে। ঠিক আছে, গতি রিলেটেড কিছু একটা হচ্ছে। কে গতিতে আছে? কণাগুলো গতিতে আছে। কণাগুলার গতি সম্পর্কিত আমাকে একটা তত্ত্ব দিয়েছে বিজ্ঞানীরা। তত্ত্বটা কি? দেখো, যদি আমি সংজ্ঞাটা পড়ি, আন্তঃকণা আকর্ষণ শক্তি। অলরেডি আমরা এটা জেনে আসলাম মাত্রই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি। একটা পরমাণু, একটা পদার্থের ভিতরে প্রত্যেকটা কণা একটা সাথে আরেকটা, এদের মধ্যবর্তী যে আকর্ষণ শক্তিটা আছে, যে আকর্ষণ বলটা আছে, সেটাকে আমরা বলি আন্তঃকণা আকর্ষণ বল অথবা শক্তি। ঠিক আছে, যে শক্তিতে এদের এদের মধ্যে কি করে আছে, দুইটা আটকে আছে, যে শক্তির কারণে, এবং যে শক্তি দিলে এদের মধ্যে যে আকর্ষণটা আছে সেটাকে কাটিয়ে ওঠা যাবে, সেটাকে আমরা বলছি আন্তঃকণা আকর্ষণ শক্তি। বল আর শক্তির মধ্যে সম্পর্ক তো আমরা নিশ্চয়ই জানি অলরেডি, ফিজিক্সে আমরা পড়ে আসছি, তাই না? বল কি, শক্তি কি, এটা অলরেডি আমরা জানি। যে বল হচ্ছে কি, কোনো একটা কাজ করার জন্য যদি আমাকে যে আহ, যে কোনো একটা কাজ করতে বা কোনো কিছু মুভ করতে আমাকে যে জিনিসটা প্রয়োগ করতে হচ্ছে, সেটাকে আমরা বলি বল। আর এখানে যেটা খরচ হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলি শক্তি। করার ফিজিক্সে আমরা এটা সম্পর্কে একদম ডিটেলস পড়ি, তাই না? কারো কোনো ডাউট থাকলে আগে একটু হাত তুলে তারপরে ডাউটটা বলবা, মাঝখান থেকে কথা বললে বোঝা যায় না। ঠিক আছে, আন্তঃকণা আকর্ষণ বল আমরা এতক্ষণ বললাম যে আন্তঃকণা আকর্ষণ বল, আর এক্ষেত্রে এখানে আমরা দেখতেছি কি আন্তঃকণা আকর্ষণ শক্তি। দুইটা ফিজিক্সের ক্ষেত্রে খুবই আলাদা জিনিস, কিন্তু এই এই কনটেক্সটে, আমাদের এই রসায়নের এই কনটেক্সটে এই দুইটাকে আমরা একই জিনিস ধরতে পারি। আমরা এদের মধ্যে এতক্ষণ যেটা দেখলাম যে দুইটা কণার মধ্যবর্তী যে বলটা আছে, সেই বলটা যার কারণে বলটা কার্যকর হচ্ছে সেটাকে আমরা বলছি আন্তঃকণা আকর্ষণ শক্তি। এই শক্তির কারণে আমার কি, এদের মধ্যে দুইটা আকর্ষণ বলটা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি কোনো কোনো ভাবে, কোনোভাবে এই দুইটা কণার মধ্যে এই আকর্ষণ শক্তিকে, শক্তি চেয়ে বেশি শক্তি দিয়ে দিতে পারি, তাহলে সেই শক্তিটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, বন্ধনটাও ভেঙে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলার গতিশক্তির মাধ্যমে, তাহলে কাদের গতিশক্তি? কণাগুলার গতিশক্তি। গতিশক্তি কখন জেনারেট হয়? কোনো একটা বস্তুর মধ্যে গতিশক্তি কখন উদ্ভব ঘটবে? যখন সেই বস্তুটা কি থাকবে, গতিতে থাকবে বা মোশনে চাপ থাকবে। প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তাপ প্রয়োগ করা একটা মাধ্যম। তাপ প্রয়োগ করার মাধ্যমে এর মধ্যে গতি শক্তি সঞ্চার হবে, এটা একদম ঠিক আছে, কোনো ভুল নাই।
কিন্তু আমি বলতেছি যে গতিশক্তি কখন হয়, কোন একটা তোমার মনে করো বাস দাঁড়ায় আছে, তার কি কোনো গতিশক্তি আছে? তার তো কোনো গতিশক্তি নাই। তার গতিশক্তি কখন তৈরি হবে? যখন সে মুভ করা শুরু করবে, তাই না? যখন ড্রাইভার অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে যখন সে জায়গা চেঞ্জ করবে, যখন সে বল প্রয়োগ করবে, তখনই না তার মধ্যে কি হবে? গতিশক্তি সঞ্চার হবে, তাই না? তাহলে আমার এক্ষেত্রে কি বলতেছে দেখো তো, কণাগুলোর গতিশক্তির মাধ্যমে। তাহলে কণা তো আমি এতক্ষণ জানতাম যে কি কণা তো স্থির বা মুভ করতেছে, এটা তো আমি জানি না। আমি জানি বায়বীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো মুভ করে, সেই ক্ষেত্রে গতিশক্তি থাকা নর্মাল। কিন্তু কঠিন পদার্থের মধ্যে গতিশক্তি আসলো কোথা থেকে? এটা কি প্রশ্ন আসে না মাথায়? তো এটা প্রশ্ন আসার কথা যে কঠিন পদার্থের মধ্যে তো আমি দেখতেছি, আমি বাইরে থেকে দেখতেছি কঠিন পদার্থের ভিতরে কোনো কিছু ছোটাছুটি করতেছে না, কোনো কণা জায়গা চেঞ্জ করতেছে না, এবং মাঝখানে কোনো জায়গাও নাই। তাহলে এখানে গতিশক্তি আসলো কোথা থেকে? কেউ কি অ্যান্সার দিতে পারবে এটা? হয়তো শক্তিটা জমা থাকে। আচ্ছা, শক্তি যদি জমা থাকে তাহলে সেটাকে আমরা কি গতিশক্তি বলি? না, না, তখন এটাকে তো আমরা গতিশক্তি বলি না। আমাদের গতিশক্তি আমরা তখনই বলি যখন কোনো একটা বস্তু কি করে, তার জায়গা পরিবর্তন করে, তার মুভ করে, সে একটা গতিতে থাকে। গতিতে থাকার কারণে তার মধ্যে যে শক্তির সঞ্চার হয় সেটাকে আমরা বলি গতিশক্তি। সে যত বেশি শক্তি থাকুক না কেন, সে যদি জায়গা চেঞ্জ না করে, একটা নিজের জায়গায় বসে থেকে যদি শক্তি সঞ্চয় করে, তখন তো সেটাকে আমরা গতিশক্তি বলি না, সেটাকে আমরা স্থিতিশক্তি বলি বা তাই। বিভব শক্তি বলি, তাই না? তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি আমরা কোথা থেকে আসলো? বলছে কণাগুলোর, কোনো স্পেসিফাই করে দেয় নাই কিন্তু যে এটা কি তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে না তরল পদার্থের ক্ষেত্রে নাকি বায়বীয় পদার্থের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু নিচে আবার বলছে যে কঠিন তরল বায়বীয় অবস্থা তার ব্যাখ্যা করার শক্তি তত্ত্বকে কণার গতি তত্ত্ব বলে। থেকে আরেকবার। স্যার। আচ্ছা, তোমার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তাহলে অ্যান্সারটা বলি যে আমরা কেন বলতেছি গতিশক্তি। কারণ যে পদার্থই হোক না কেন, ঠিক আছে, যে পদার্থই হোক না কেন, সেটা কঠিন পদার্থ বা তরল পদার্থ বা বায়বীয় পদার্থ হোক না কেন, সেটা যে অবস্থাতেই থাকুক না কেন, এই প্রত্যেকটা পদার্থের মধ্যবর্তী যে কণাগুলো আছে, আমরা যে একটু আগে কণা আঁকছিলাম না, এই যে এর মধ্যে কণাগুলো আঁকতেছিলাম, এই কণাগুলো সেটা কঠিন পদার্থের ক্ষেত্রে হোক, বায়বীয় পদার্থের ক্ষেত্রে হোক বা তরল পদার্থের ক্ষেত্রে হোক, এরা নিজেদের মধ্যে নিজেদের জায়গায় থেকে এরা সবসময় কি করতে থাকে? সবসময় ভাইব্রেশনে থাকে, বা এরা কি করতে থাকে? কাঁপতে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা কণাই কি করে সবসময় একটা গতিতে থাকে। এটা আমি এভাবে স্থির রাখছি মানে এটা কি স্থির না, এটা সবসময় কি করতে থাকে? নিজের জায়গায় থেকেই এটা ভাইব্রেট করতে থাকে বা কাঁপতে থাকে, নিজের অক্ষের দুই পাশে কাঁপতে থাকে। ভাইব্রেশন তো আমরা বুঝি, একটা একটা অক্ষ থাকে, এই অক্ষের দুই সাইডে, সরি, এটাকে যদি আমি অক্ষ ধরি, অক্ষের দুই সাইডে কি সমান জায়গা নিয়ে সে মুভ করতে থাকে, কাঁপতে থাকে, যেটাকে আমরা ইংলিশে বলি কি ভাইব্রেশন। যেটাকে আমরা কি বলি? ভাইব্রেশন, বা বাংলায় বলি কি? কম্পন। যেটাকে আমরা বাংলায় বলি কম্পন। ঠিক আছে, তো সকল পদার্থের ভিতরে যে কণাগুলো আছে, সেই কণাগুলো কি করে? নিজের জায়গায় সে মুভ করতে থাকে, নিজের জায়গায় সে কম্পিত হতে থাকে। ঠিক আছে, তার অক্ষটাকে ফিক্সড রেখে সে নিজের জায়গায় সে ডানে বামে মুভ করতে থাকে। যেহেতু সে মুভ করতেছে, তার মধ্যে কি, তাহলে তার মধ্যে অবশ্যই গতিশক্তি সঞ্চারিত হচ্ছে, তার মধ্যে কি হচ্ছে? গতিশক্তি সঞ্চিত হচ্ছে। এখন কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে এই গতিশক্তিটা কম থাকবে না বেশি থাকবে, কি মনে হয়? কম থাকবে। কম। কম। কম থাকবে। কেন কম থাকবে? কারণ এদের কারণ তার আন্তঃকণা জায়গা নেই আকর্ষণ নেওয়ার শক্তি বেশি। জন্য। আচ্ছা, এদের মধ্যে দূরত্বটা নাই, এদের মধ্যে কি দূরত্বটা কম, তাহলে যে এরা কম্পিত হবে বা মুভ করবে, জায়গা তো নাই, তাহলে বেশি জায়গা নিয়ে সে বেশি মুভ করতে পারবে না। খুবই অল্প পরিমাণে এরা কি হবে? ভাইব্রেটেড হবে। এদের নিজের অক্ষের চারপাশে মানে দুই সাইডে খুবই অল্প পরিমাণে ভাইব্রেটেড হবে। এদের মধ্যেও ভাইব্রেশন থাকবে, কিন্তু সেই ভাইব্রেশনটা কি হবে? খুব বেশি একটা, মানে খুব বেশি হবে না, এদের মধ্যে ভাইব্রেশনটা খুবই কম হবে। কারণ কি? কারণ এদের আন্তঃকণা যে দূরত্ব, সেই আন্তঃকণার দূরত্ব খুবই কম। ঠিক আছে, আন্তঃকণার দূরত্ব কম থাকার কারণে এদের কম্পিত হওয়ার জায়গা নাই। তো সে কম্পিত হতে চায়, কিন্তু কি, তার আশেপাশে জায়গা না থাকার কারণে সে বেশি একটা কম্পিত হতে পারতেছে না। এই কারণে তার মধ্যে গতিশক্তিও বেশি একটা সঞ্চিত হতে পারতেছে না। ঠিক আছে, তরল পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থের ক্ষেত্রে দেখো তো, এই জায়গাটা কি বেশি না? তরল পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের চাইতে এই জায়গাটা কি, মাঝখানের জায়গাটা একটু বেশি।
তাহলে কি সে বেশি ভাইব্রেটেড হতে পারবে, কঠিন পদার্থের চাইতে তার ভাইব্রেশনের পরিমাণটা কি হবে, বেশি হবে। এটা তো আমরা সবাই এগ্রি করি নাকি? জি। কারো কোনো দ্বিমত নাই আশা করি। কারণ কি, কারণ তরল পদার্থের ক্ষেত্রে যে তোমার আন্তঃকণা যে দূরত্বটা, সেই আন্তঃকণার দূরত্বটা কঠিন পদার্থের চাইতে বেশি। তো কঠিন পদার্থের চাইতে যদি বেশি হয়, তাহলে দূরত্ব বেশি হলে সেটার মধ্যে কি তোমার ভাইব্রেশনটা বেশি হবে, তার মুভমেন্ট বেশি হবে, তাই না? আমি এটাকে বাংলায় লিখি কম্পন। তাহলে কম্পনটা বেশি। তাহলে কম্পন যদি বেশি হয়, তাহলে কম্পন বেশি হলে এদের মধ্যে গতিও বেশি হবে, গতি বেশি থাকবে। আর গতি যদি বেশি থাকে, তাহলে গতি শক্তি অবশ্যই কি থাকবে, এদের বেশি থাকবে। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে দূরত্বটা কম, কম্পনও কম, গতিশক্তিও কি কম। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে যেহেতু দূরত্বটা বেশি, মাঝখানে জায়গা আছে, এই কারণে তাদের কম্পনটা হয় কি বেশি, এবং এই গতিশক্তিটাও থাকে কম্পারেটিভলি কি কঠিন পদার্থের চাইতে বেশি। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে এটা যদি চিন্তা করি আমরা, বায়বীয় পদার্থের মধ্যে তো একটা থাকে এখানে, একটা থাকে এইখানে, তাহলে মাঝখানের দূরত্ব কি আরো বেশি। তাহলে এটা ইচ্ছা মতো মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা। সেই ইচ্ছা মতো কি হতে পারে, যত খুশি তত ভাইব্রেটেড হতে পারে, এদের মধ্যে দূরত্ব আরো বেশি। তাহলে দূরত্ব যত বেশি হয়, তাহলে দূরত্ব বেশি হলে এদের মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম থাকে না বেশি থাকে? কম থাকে। কম। ভেরি গুড, আন্তঃআণবিক আকর্ষণ বল কম থাকে, তাই না? আন্তঃআণবিক আকর্ষণ বল যদি কম থাকে, তাহলে কি করতে পারে, কম্পন বেশি হতে পারে, এদের কম্পনটাও কি হবে, বেশি হবে, এবং এদের গতিশক্তি কি হবে, অবশ্যই আরো বেশি থাকবে। তাহলে গতিশক্তিটাও বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছিলাম যে কাইনেটিক থিওরি বা কণার গতিতত্ত্ব কাকে বলে, যে আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তির মাধ্যমে পদার্থের কঠিন তরল বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। তাহলে এই তত্ত্বটা আমাকে কি বলতেছে, এই তত্ত্বটা আমাকে বলতেছে যে দুইটা কণার মধ্যে বা দুইটা যে কোনো পদার্থের মধ্যে, দুইটা কণার মধ্যে, যে কোনো পদার্থের দুইটা কণার মাঝখানে যদি আন্তঃআণবিক দূরত্বটা বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কম্পনটাও বেশি হবে। কারণ কি, থিওরির একদম ফার্স্ট কথাই হচ্ছে প্রত্যেকটা কণা কি থাকে, নিজের অক্ষের উপর কম্পিত অবস্থায় থাকে, কম্পমান অবস্থায় থাকে, তাই না? সে মুভ করতে থাকে, ডানে বামে মুভ করতে থাকে। তাহলে এই কম্পনটা যত বেশি হবে, তার গতিশক্তি তত বেশি হবে। এখন কঠিন পদার্থের মধ্যে তো আন্তঃআণবিক দূরত্ব খুবই কম, তাহলে কম্পনটা হওয়ার জায়গা নাই, কম্পন কম, তাহলে গতিশক্তিও কম। তাহলে কোনো কিছুর, কোনো একটা কণার অভ্যন্তরীণ যে শক্তি বা গতিশক্তি, এই গতিশক্তি যদি কম থাকে, তাহলে সেটাকে আমি কি অবস্থা বলতে পারি কণার? কঠিন অবস্থা। উম, গতিশক্তি যদি কম থাকে, তাহলে সেটা কোন অবস্থায়, কোন অবস্থায় কম থাকে? কঠিন কঠিন অবস্থা। অবস্থা। কঠিন অবস্থা। সবাইকে আমরা বুঝতে পারছি প্রশ্নটা? আমার প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল যদি কোনো একটা কণা মানে কোনো একটা পদার্থের এর কণাগুলোর গতিশক্তি যদি কম থাকে, তাহলে সেটাকে আমি বলতে পারি কি কণাগুলো কোন অবস্থায় আছে, পদার্থটা কঠিন অবস্থায় আছে, তাই না? কঠিন যদি অবস্থায়। এর চাইতে একটু বেশি থাকে, যদি এর চাইতে একটু বেশি থাকে গতিশক্তিটা, মনে করো এই কঠিন অবস্থায় যতটুকু ছিল এর চাইতে একটু বেশি আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই অবস্থাটা কি হয়ে যাবে, তরল। 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 তখন সেই অবস্থাটা হয়ে যাবে তরল অবস্থা। আর যদি অনেক বেশি হয়ে যায়, বায়বীয়। বায়বীয় বায়বীয়। অবস্থা। গ্যাসীয় বা তখন বায়বীয়। সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে বায়বীয়। এই যে আমরা একটা নতুন তত্ত্ব দিলাম, একটা নতুন থিওরি দিলাম, যে কি গতিশক্তির উপর ডিপেন্ড করে যে অবস্থাটা কি, এটা কি কঠিন অবস্থা না তরল অবস্থা না বায়বীয় অবস্থা, কার উপর ডিপেন্ড করে, এটা কণাগুলোর গতিশক্তির উপর ডিপেন্ড করে। আর কণার গতিশক্তি আমরা দেখছি অলরেডি দূরত্বের উপর ডিপেন্ড করে, তাই না? কণার গতিশক্তি কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি এটা দূরত্বের সাথে রিলেটেড। তাহলে দূরত্ব যাতে গতিশক্তিও কি হয়, বাড়ে কমে। আর দূরত্ব কার সাথে রিলেটেড ছিল, মনে আছে? আন্তঃকণা আকর্ষণ। আন্তঃকণা আন্তঃকণা আকর্ষণ শক্তি। আকর্ষণ। এক্স্যাক্টলি, দূরত্ব ছিল কি আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি, এটার সাথে রিলেটেড। তাহলে কি আমার গতি শক্তি একই সাথে আন্তঃকণা যে আকর্ষণ শক্তি আছে, গতি শক্তি, এবং একই সাথে আমার আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই দুইটা শক্তির উপর ডিপেন্ড করে আমার পদার্থের অবস্থাটা কি কঠিন হবে নাকি তরল হবে নাকি বায়বীয় হবে। তাহলে গতিশক্তি দিয়ে তো আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেললাম যে গতিশক্তি যদি কম হয় তাহলে সেটা কঠিন, যদি বেশি হয় তাহলে তরল, যদি অনেক বেশি হয় সেটা বায়বীয়। আর আন্তঃআণবিক শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি, এটা যদি অনেক বেশি হয়, তাহলে সেই বা অনেক কম হয়, সেই ক্ষেত্রে অবস্থাটা কি হবে বলতো? বায়বীয়। গ্যাসীয়। বায়বীয় বা গ্যাসীয়। ভেরি গুড। তাহলে যদি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই অবস্থাটা হবে বায়বীয়। যদি বেশি হয়, মোটামুটি বেশি, কঠিন। কঠিন। কঠিন পদার্থ। তরল। মোটামুটি বেশি বলছি, তাহলে ও তরল হবে। তরল। আর যদি তরল। অনেক বেশি হয়, তরল হবে। আর যদি অনেক বেশি হয়, তাহলে আন্তঃআণবিক বা আন্তঃকণা আকর্ষণ তাহলে শক্তিটা যদি কঠিন অনেক হবে। বেশি হয়, সেই ক্ষেত্রে সেটা হবে আমার কঠিন। কঠিন।
সবাই ক্লিয়ার? তাহলে কঠিন, তরল, বায়বীয় এই তিনটা অবস্থা কি কার সাথে রিলেটেড? গতিশক্তি। কোন গতিশক্তি? অভ্যন্তরীণ গতিশক্তি। কার গতিশক্তি? কণাগুলোর গতিশক্তি। একটা পদার্থের অভ্যন্তরীণ কণাগুলোর যে গতিশক্তি আছে সেই গতিশক্তির সাথে রিলেটেড কে? তার অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। আর একই সাথে আর কার সাথে রিলেটেড? আন্তঃকণা আকর্ষণ শক্তির সাথে রিলেটেড। আন্তঃকণা আকর্ষণ শক্তির সাথে কিভাবে রিলেটেড? যদি কম হয় তাহলে সেটা বায়বীয়, যদি মোটামুটি একটা রেঞ্জে থাকে তাহলে সেটা হচ্ছে তরল, আর যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে সেটা কঠিন। ঠিক আছে? আর গতিশক্তির জন্য ব্যাপারটা উল্টা। গতিশক্তি যদি কম হয় তাহলে সেটা কি? কঠিন। গতিশক্তি যদি বেশি হয় তাহলে সেটা তরল, আর যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে সেটা বায়বীয়। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি। জি স্যার। আচ্ছা, তাহলে গ্যাসের গতিতত্ত্ব বা সরি কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেল আমাদেরকে কি বলতেছে? আন্তঃকণা আকর্ষণ শক্তি বা কণাগুলোর গতিশক্তির মাধ্যমে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। তাহলে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো? জি। জি জি স্যার। ওকে। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকটা আজকে আরেকটা টপিক পড়বো সেটা হচ্ছে ব্যাপন। এই যে ব্যাপন আমরা এতক্ষণ পড়লাম না, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বা তোমার কণার গতিতত্ত্ব, আমরা পড়লাম না কণার গতিতত্ত্ব। গতিতত্ত্বের একদম প্রথম কথা কি ছিল? একদম প্রথম কথা ছিল যে কণা, যে কোনো পদার্থের কণা নিজেদের মধ্যে কি করে? সবসময় মুভমেন্টে থাকে, সবসময় গতিতে থাকে। এরা কি স্থির থাকে না। এরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নাও যায়, নিজের অক্ষের উপর সে কি করতে থাকে? কম্পমান অবস্থায় থাকে বা মুভ করতে থাকে, কাঁপতে থাকে, তাই না? এই কাপাকাপি বা এই যে মুভমেন্ট, এটার একদম সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের ব্যাপন। এটার একটা খুবই ভালো এক্সাম্পল হচ্ছে কি আমাদের ব্যাপন। ব্যাপনের ইংলিশ কি আমরা জানি? ডিফিউশন। ডিফিউশন। ভেরি গুড। ব্যাপন বা ডিফিউশন, এই যে আমাদের কণার গতিতত্ত্ব, এটাকে ব্যাখ্যা করার জন্য যে এক্সাম্পল তো দরকার হয়। আমরা তো কোনো কিছু না দেখে বিশ্বাস করতে চাই না সহজে, তাই না? কোনো কিছু বললাম, বিশ্বাস করে ফেললাম, অনেক সহজে তো আমরা তা করি না। আমাদের এক্সাম্পল দরকার হয়। তো এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে ডিফিউশন। আমরা যদি একটা গ্লাসের মধ্যে, একটা এক গ্লাস পানির মধ্যে যদি আমি আরেকটা তরল, যে কোনো একটা কালারফুল তরল, যেমন তোমার ফুড কালার থাকলে ফুড কালার, বা ফুড কালার নাই, মনে করো নীল আছে না, আমরা নীল দেই বাসায় কাপড়ে, সেই নীল এক ড্রপ যদি কি করি, পানির মধ্যে দিয়ে দেই, আমি পানিটাকে নড়ালাম না, আমি পানিটাকে গ্লাসে, এই গ্লাসটাকে কি টেবিলের উপর ফিক্সড রেখে দিছি, তারপরেও যদি আমি সেখানে একটুখানি কি দেই, তোমার এক ফোঁটা তরল পদার্থ দেই, তাহলে সেই তরল পদার্থ কি হবে? সে কি জায়গায় বসে থাকবে? না, অবশ্যই মিশে জায়গায় যাবে, বসে থাকবে না। সে কি সমানভাবে করবে? ছড়িয়ে মিশে পড়ে। যেতে থাকবে, সমানভাবে চারদিকে ছড়িয়ে যাবে। আমি তো এই বলতে পারতাম যে এটা হচ্ছে আমার গ্র্যাভিটির কারণে হচ্ছে, গ্র্যাভিটির কারণে হলে তো শুধুমাত্র নিচের দিকে যেত, তাই না? সে তো আর চারপাশে ছড়াতো না। কিন্তু সে কি হয়, শুধুমাত্র নিচেই যায় না, সে চারপাশে ছড়িয়ে যায়। এবং কি যদি আমি একটু বেশিক্ষণ রেখে দিই, একবার দেখবো যে কি সম্পূর্ণ চারপাশে সমানভাবে ছড়াই গেছে। তাহলে এই যে ছড়াই গেল, কিভাবে ছড়ালো? আমি তো মুভ করাই নাই, আমি তো সেটাকে নড়াচড়া করাই নাই। তাহলে কি এখান থেকে আমি বুঝতে পারি যে পানির কণাগুলো, সেই কণাগুলো কি করতেছে? সবসময় নিজেদের মধ্যে মুভ করতেছে। বা তরল পদার্থ আমি, বা যে কালারফুল পদার্থটা আমি দিলাম, সেটাও কি নিজেদের মধ্যে একটা কাপাকাপি করতেছে বা মুভ করতেছে। এই মুভমেন্টের কারণে কি হচ্ছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছে ইজিলি। ঠিক আছে? যেখানে মুভমেন্টটা বেশি সেখান থেকে যেখানে মুভমেন্ট কম, সেই দিকে সে ইজিলি মুভ করতে পারতেছে, সে চলাচল করতেছে। এটা হচ্ছে কি আমাদের কণার গতিতত্ত্বকে আরো স্ট্রংলি সাপোর্ট করে। যে হ্যাঁ, কণার গতিতত্ত্ব ঠিক আছে, এটা র্যান্ডম কোনো একদম না, তত্ত্ব না। এটা কি একটা প্রুভেন তত্ত্ব যে কণা সবসময় কি থাকে, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রেই, তোমার যে কোনো পদার্থের ক্ষেত্রেই, কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক, বায়বীয় পদার্থ হোক, কণাগুলো কি করতে থাকে? সবসময় মুভ করতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এই মুভমেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই মুভমেন্টটাকে আমরা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি? একটু আগে আমাকে একজন অ্যান্সার দিছিল যে আমি কি করতে পারি, তাপ প্রয়োগ করলে এটার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হবে, তাই না? কিভাবে গতিশক্তি সঞ্চারিত হয় সেক্ষেত্রে একজন অ্যান্সার দিছিল কি, তাপ প্রয়োগ করলে গতিশক্তি সঞ্চারিত হয়। তাহলে আগে থেকেই গতিশক্তি আছে, এর মধ্যে যদি আমি বাইরে থেকে কোনো যে কোনো শক্তি দেই, তাহলে সেটা কি হবে? সেই শক্তিটা বৃদ্ধি পাবে না? জি স্যার। তাপ কি এক ধরনের শক্তি? তাহলে অবশ্যই আমি যদি এর মধ্যে থেকে বাইরে থেকে তাপ শক্তি প্রয়োগ করি, তাহলে সে কি করবে? সেই তাপ শক্তিটা আর আগের যে শক্তিটা আছে সেই আগের শক্তিটাকে আরো বাড়ায় দিবে, তাহলে এদের মধ্যে গতিটা আরো বেড়ে যাবে। এটা আমি কঠিন পদার্থের ক্ষেত্রে অত ভালোভাবে বুঝতে পারি না, কারণ কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় না, তোমার জায়গা নাই মাঝখানে মুভমেন্ট করার। তরল পদার্থের ক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? পানি আমি যখন কি করি, চুলায় দেই, তখন কি হয়, পানি কি একদম ফিক্স থাকে? থাকে তো না। পানি একটু পরে মুভ করতে শুরু করে, নিচের পানি উপরে আসতে শুরু করে, আমরা বুদবুদ আকারে দেখতে থাকি, তাই না?
পানিগুলো কি হয়, তোমার বুদবুদ উঠতে থাকে। পানির মুভ করতে থাকে। এটা আমরা কিভাবে কি দেখতে পারি, যে এই তোমার কঠিন পদার্থ, এই তরল পদার্থ, এদের মধ্যে তাপ দেওয়ার কারণে এদের মধ্যে গতিশক্তিটা কি হয়ে গেছে, বৃদ্ধি পেয়ে গেছে, বেড়ে গেছে। এই কারণে কি করতেছে, পানিগুলা মুভ করতেছে। ঠিক আছে, সেম ভাবে বায়বীয় পদার্থের ক্ষেত্রেও, গ্যাসের ক্ষেত্রেও যদি আমরা কি করি, তাপ দেই, তাহলে গ্যাস কি হবে, তাপ দিলে সেটা প্রসারিত হয়, আরো দূরে সরে যায়। এগুলো আমরা কিভাবে বুঝতে পারি, এই যে তোমার কণার মধ্যে যে গতিশক্তিটা আছে, এই গতিশক্তিটা আরো বৃদ্ধি পেয়ে গেছে। এখান থেকে আমরা এই ডিসিশনে আসতে পারি যে কণা তাপ দেওয়ার মাধ্যমে কি করতে পারি, আমি কণার গতিশক্তি চেঞ্জ করতে পারি। আচ্ছা, সাদিয়া তানজিন, কোনো প্রবলেম? নো স্যার। এত হাসাহাসি করতেছো কেন? আচ্ছা, তাহলে আমরা কি করতেছিলাম, আমরা ব্যাপন পড়বো বা ডিফিউশন। তাহলে ডিফিউশনটা কি, দেখো সংজ্ঞা লেখা আছে এখানে আমাদের। ডিফিউশন কি, ডিফিউশন বা ব্যাপন হচ্ছে কি, কোনো কঠিন তরল বা বায়বীয় যে কোনো পদার্থ যে কোনো মাধ্যমে, ঠিক আছে, এই পদার্থের যে কোনো মাধ্যমে, এখানে কোনো লেখা আছে, এটা একটু যে কোনো লেখা আরো ভালো হতো, যে কোনো মাধ্যমে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটা তোমাদের একদম বইয়ের সংজ্ঞা। তোমাদের বই যদি খুলে দেখো, যে বইয়ের মধ্যে দেখবা যে এই লাইনটা আছে, এই উপরের লাইনটা আছে, যে কঠিন তরল বা বায়বীয় পদার্থের যে কোনো মাধ্যমে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। স্বতঃস্ফূর্ত অর্থ কি, স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া মানে কি, আমরা কি বুঝি স্বতঃস্ফূর্ত দ্বারা? নিজে নিজে। সমান। তার মানে সব দিকে ছড়িয়ে নিজে পড়া। নিজে, না এক্স্যাক্টলি সব দিকে না, এটা সম্পূর্ণভাবে হচ্ছে নিজে ছড়িয়ে। নিজে। সম্পূর্ণ ভাবেও না। স্বতঃস্ফূর্ত অর্থ হচ্ছে কোনো এক্সটার্নাল স্টিমুলাই বা এক্সট্রা বা বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ না করার ফলে একা একাই নিজে নিজে, ঠিক আছে, স্বাধীনভাবে আমাকে জোর করে ছড়িয়ে। ধরে কোনো কেউ একজন কোনো একটা কাজ করাবে, আর একটা কাজ, আরেকটা হচ্ছে কি আমি নিজে থেকে কাজটা করতেছি। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করা হচ্ছে নিজে নিজে কাজ করা, নিজের ইচ্ছায় কাজ করা। তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া হচ্ছে নিজে থেকে ছড়িয়ে পড়া, বাইরে থেকে কোনো কিছু এক্সট্রা, কি কোনো তাপ চাপ বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমি বাইরে থেকে এটাকে কি করতে হবে না, এক্সট্রা করে চামচ দিয়ে নাড়া দিতে হবে না, এটাকে আমি যদি রেখে দেই, এটা একা একাই ছড়িয়ে যাবে। এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া। আর যদি কি করি, আমি চামচ দিয়ে আলাদা করে নাড়ায় দেই, তাহলে সেটা কি আর স্বতঃস্ফূর্ত থাকবে না, তখন সেটা আমার ঘটানো হলো, কোনো একটা কাজ ঘটানো হলো। আর স্বতঃস্ফূর্ত ভাবে কাজটা নিজে নিজেই ঘটে, অন্য কাউকে ঘটাতে হয় না। ঠিক আছে, যেমন কিছু কিছু বিক্রিয়া আছে এই রসায়নের, সামনে দেখতে থাকবা, যে কিছু কিছু বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো যদি আমি দুইটা আহ, জিনিস আমি একসাথে রাখি, একা একাই বিক্রিয়া করে। ঠিক আছে, আর কিছু কিছু আছে কি, এটাকে রেখে দিলে, আমি সারাদিন রেখে দিলেও কি করবে না, বিক্রিয়া করবে না। এটাকে যদি আমি একটু তাপ দেই বা চাপ দেই, বা যেটাকে যদি আমি পেস্ট বানাই তারপরে একসাথে দেই, সেই ক্ষেত্রে সে বিক্রিয়া করবে। তার মানে কি, তাকে বাইরে থেকে কোনো একটা এক্সট্রা কাজ করে তাকে বিক্রিয়াটা শুরু করে দেওয়া লাগলো। সেটা হচ্ছে তোমার কি, তোমার অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে, আর স্বতঃস্ফূর্ত কোনটা, যেটা হচ্ছে নিজে নিজেই বিক্রিয়া করতেছে। তো এই ক্ষেত্রে ব্যাপন কি হয়, ব্যাপন হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই যদি আমি কি করি, কোন একটা জায়গায় একটা উচ্চ ঘনমাত্রার একটা বস্তু যদি রেখে দেই, তাহলে সেটা যে কোনো মাধ্যমে, সেটা হোক তোমার কঠিন মাধ্যমে, হোক তরল মাধ্যমে, হোক বায়বীয় মাধ্যমে, যে কোনো মাধ্যমে এটা যে যদি স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ে, চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ব্যাপন বা ডিফিউশন। ঠিক আছে, ব্যাপন বা ডিফিউশন। তো আমরা এতদিন পর্যন্ত বা এখনো পর্যন্ত এটা একদম বিশ্বাস করে থাকি যে এটা চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, 3 ডাইমেনশনাল স্পেসে চারদিকেই সমানভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানীরা রিসেন্টলি, খুবই কালকে বা গত পরশুদিন, গতকালকে অথবা গত পরশুদিন একটা নতুন জিনিস আবিষ্কার করছেন, যে আহ, তাপের যে ছড়ানোটা, সেটা চারদিকে সমানভাবে নাও হতে পারে, যে কোনো একদিকেও সে থাকতে পারে। ঠিক আছে, তো বিজ্ঞান যত আগায় যাচ্ছে তত নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। এগুলা সম্পর্কে আমরা আপডেটে থাকবো। কিন্তু এখনো পর্যন্ত এবং থিওরিটিক্যালি খাতা কলমে ব্যাপন হচ্ছে কি, ব্যাপন হচ্ছে তোমার যে কোনো মাধ্যমে, যে কোনো পদার্থের, তরল পদার্থ হোক, কঠিন পদার্থ হোক, বায়বীয় পদার্থ হোক, স্বতঃস্ফূর্ত ভাবে যদি চারদিকে ছড়িয়ে পড়ে, যেই প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ব্যাপন। সবাই বুঝছি ব্যাপন জি। কাকে বলে? আচ্ছা, এক্সাম্পল জি আমরা স্যার। দেখলাম, এই যে তোমার আহ, পানির মধ্যে যে কোনো একটা এরকম কালার যদি আমরা মিশাই, আর তো এছাড়াও আর কি হতে পারে, বাসায় আমি যদি কি করি, স্প্রে করি, যে কোনো এক কর্নারে যদি আমি কি করি, এয়ার ফ্রেশনার স্প্রে করি, সেটা কি ওই জায়গায় থাকবে? না। না সেটা থাকবে স্যার। না, সেটা পুরা ঘরে ছড়িয়ে যাবে, পুরা ঘরে ছড়িয়ে যাবে। বা আমি কি করলাম, রুমের মাঝখানে একটা, মনে করো আতরের শিশি খুলে রেখে দিলাম, কিছুক্ষণ পরে দেখা যাবে কি রুমের সাইড থেকেও সেই গন্ধটা পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি আমরা সবচেয়ে ফেমাস, মানে সবচেয়ে
ইজিলি যেটা বুঝতে পারি ব্যাপন, সেটা হচ্ছে কি তোমার এই এয়ার স্প্রে বা বডি স্প্রে বা এই যে সেন্ট, যে কোনো সেন্ট আমরা যে ঘ্রাণ পাই, নাকে যে ঘ্রাণ পাই, সেই ঘ্রাণটা আমাদের নাকে আসে কিভাবে? এই ব্যাপনের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, বাতাস দিয়ে। বাতাস কি মাধ্যম? বায়বীয় মাধ্যম। বায়বীয় মাধ্যমের মধ্যে দিয়ে সে কি করে তোমার এরকম ভাবে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে আমাদের কাছে আসে, তখন আমরা কি পাই? একটা ঘ্রাণ পাই। ঠিক আছে, আচ্ছা এখন এটা কোথা থেকে কোথায় যাবে? কোন দিক থেকে কোন দিকে যাবে? কঠিন পদার্থ তো ছড়িয়ে পড়তেছে, তাহলে কোথা থেকে কোথায় ছড়িয়ে পড়বে এটা অবশ্যই আমার জানার প্রয়োজন। আমি যদি রেখে দেই, এটা আমি যদি না জানি যে কোন দিকে ছড়াচ্ছে, তাহলে তো আমার কি হলো না, এটা এর ব্যাখ্যা করতে পারলাম না আমি। এর ছড়িয়ে পড়াটা ব্যাখ্যা করতে পারলাম না। ছড়িয়ে পড়াটা ব্যাখ্যা করতে হলে আমাকে জানতে হবে যে কোথা থেকে কোথায় ছড়িয়ে পড়তেছে। তাহলে দেখো দুইটা ওয়ার্ড লেখা আছে, একটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা, একটা হচ্ছে কি নিম্ন ঘনমাত্রা। তাহলে ছড়িয়ে পড়বে কোথা থেকে কোথায়? উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে। তাহলে পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে। ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? ঘনত্ব। বলো তো আচ্ছা ঘনত্ব, দুইটাই কাইন্ড অফ সেম জিনিস, হ্যাঁ। আর আর একটু ক্লিয়ার, আর কেউ আরেকটু ক্লিয়ার করতে পারবো? আমরা ঘনমাত্রা আমরা বা ঘনত্ব আমরা কি বুঝি? আয়তন। আয়তন। স্যার, আয়তন ও আচ্ছা, ভরের অনুপাত। আয়তন ও ভরের অনুপাত। ভেরি গুড। এটা কি ঘনত্ব? ঘনত্ব আমরা ফর্মুলা জানি যে ঘনত্ব কি আয়তন আর ভরের অনুপাত। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আমরা যেটা জানতে চাচ্ছি, এখানে উচ্চ ঘনমাত্রা নিম্ন ঘনমাত্রা আমরা বুঝতেছি যে ঘনমাত্রা এই ওয়ার্ডটা আমাদেরকে বোঝায় সাধারণত যে যে কোনো একটা মিশ্রণে, যে কোনো একটা মিশ্রণে, ঠিক আছে, দুইটা জিনিসের মিক্সচার আছে, দুইটা তিনটা চারটা যে কয়টা হোক, কোনো একটা মিশ্রণে কোনো একটা উপাদান, যে কোনো একটা উপাদান কতটুকু আছে, কম আছে না বেশি আছে, সেই উপাদানের পরিমাণটা বোঝানোর জন্য আমরা এই ঘনমাত্রা ওয়ার্ডটা ইউজ করি। আমরা ঘনমাত্রা কোথায় ইউজ করি? যে যে কোনো একটা মিশ্রণে, মিশ্রণের ক্ষেত্রে মিশ্রণ বলতে কি, যে দুইটা আলাদা আলাদা বস্তু, দুইটা আলাদা আলাদা পদার্থ একসাথে একই জায়গায় মিশ্রিত অবস্থায় আছে, মিক্স করা আছে, এদের মধ্যে কি দুইটাই সমানভাবে ছড়ানো আছে, এই রকম একটা মিশ্রণের মধ্যে কোনো একটা উপাদান, যে কোনো উপাদান হতে পারে সেটা, সেই উপাদানটা কতটুকু আছে, সেটার পরিমাণটা কত, কম না বেশি, এই পরিমাণটুকু বুঝাতে আমরা ঘনমাত্রা এই ওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে, এখন মনে করো আমি বাতাসে, আমার এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে, এই চারকোনা বক্সটা হচ্ছে আমার রুম, এই রুমের এই সাইডে আমি কি করলাম? একটা এয়ার ফ্রেশনার স্প্রে করলাম। এয়ার ফ্রেশনার কি করলাম? আমি স্প্রে করলাম। ঠিক আছে, এখন এই বাতাস, বাতাস তো একটা কি বায়বীয় একটা পদার্থ, এই বাতাসের মধ্যে অনেক কিছু আছে, বাতাস একটা মিশ্রণ আমি বলতে পারি। এর মধ্যে আমি একটা নতুন একটা উপাদান দিছি, নতুন উপাদানটা কি দিলাম? নতুন উপাদানটা হচ্ছে আমাদের এই এয়ার ফ্রেশনার। এটার মধ্যে কি আছে? একটা ড্রপলেট, তাই না, যেটা আমরা স্প্রে করেছি, এটা একটা নতুন আরেকটা উপাদান, এই উপাদানটা আমরা কি করলাম? ছড়িয়ে দিলাম। এখন এই উপাদানটা এবং বাতাস দুইটা মিলে একটা মিশ্রণ তৈরি করছে। জি। বলতে পারি আমরা বাতাস এবং এই যে এয়ার ফ্রেশনার, এই দুইটা একটা মিশ্রণ তৈরি করেছে যে। জি। আচ্ছা, তাহলে বাতাস এবং এয়ার ফ্রেশনারের এই যে মিশ্রণ, এই মিশ্রণের মধ্যে এয়ার ফ্রেশনারের পরিমাণ কতটুকু আছে, এয়ার ফ্রেশনারের পরিমাণ কত, এটাকে আমরা বলতেছি এয়ার ফ্রেশনারের ঘনমাত্রা। ঠিক আছে, যদি আমি এই জায়গায় পরিমাপ করি, মনে করো এই জায়গায় আমি একটা পরিমাপ করলাম এবং এই কর্নারে একটা পরিমাপ করলাম, মিশ্রণের এই এয়ার ফ্রেশনারের ঘনমাত্রা পরিমাপ করলাম, তাহলে এই যেখান থেকে সোর্স, এই সোর্সটা যেখানে, যেখান থেকে তোমার এয়ার ফ্রেশনারটা স্প্রে করা হয়েছে, এইখানে ঘনমাত্রা বলতে কি বুঝালাম? মাত্রই যে পরিমাণ, যে কোনো একটা উপাদানের পরিমাণ, কোন উপাদানটার ঘনমাত্রা নির্ণয় করতেছি আমরা? এয়ার ফ্রেশনারের ঘনমাত্রা নির্ণয় করতেছি। তাহলে এই জায়গায় এয়ার ফ্রেশনারের পরিমাণ বেশি হবে না কম হবে? বলো তো, এই যে সোর্সের কাছে কম। এটার পরিমাণটা বেশি হবে না কম হবে? স্যার, বেশি হবে। বেশি হবে। আহ, মনে হয় সবার ডাউট আছে, বেশি হবে না কম হবে? আরেকবার চিন্তা করো, আমি মাত্রই কম। এখানে কি করলাম? মাত্রই এই জায়গায় স্প্রে করছি, তাই না? আমার কি এখনো তোমার পুরা ঘরে কি ছড়াই গেছে? না 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 মানে স্যার। ঘরে এখনো ছড়ায় নাই, না। আমি জাস্ট স্প্রে করেছি। যখন যদি আমি জাস্ট স্প্রে করি, তাহলে যেখানে স্প্রেটা বের হয়ে যেখানে গেছে, তাহলে এখানেই তো শুধুমাত্র কি আছে? এই এই এয়ার ফ্রেশনারের ড্রপলেট গুলো আছে। তাহলে এই জায়গার মিশ্রণ থেকে যদি আমি এয়ার ফ্রেশনারের ঘনমাত্রা নির্ণয় করি, তাহলে এখানে ঘনমাত্রা অবশ্যই বেশি থাকবে, জি কারণ স্যার। এই জায়গায় তো নাই, হুম। এই জায়গায় তো এয়ার ফ্রেশনারের ড্রপলেটটা নাই। আমরা যদি বায়বীয় চিন্তা না করে একটু তরল চিন্তা করি, আর একটু ভালোভাবে বোঝা যাবে। ধরো এটা হচ্ছে আমার একটা তরল, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কি তরল। এই তরল পদার্থের মধ্যে আমি কি করলাম? মনে করো এটা হচ্ছে আমার একটা নতুন একটা পদার্থ আমি এখানে ইন্ট্রোডিউস করলাম। এখানে, সরি,
আমি কি করলাম, এই জায়গায় একটা নতুন পদার্থ ইন্ট্রোডিউস করলাম, এখানে আমি আরেকটা পদার্থ কি করলাম, এখানে ঢুকাই দিলাম যে কোনো একটা জায়গায়। এখান থেকে মনে করো এই পদার্থটা কি হয়ে যাবে, আস্তে আস্তে সব দিকে চলে যাবে, তাই না? এটা মনে করো কি, আমার লবণ, ফর এক্সাম্পল। ঠিক আছে, এটা হচ্ছে আমার পানি, এটা হচ্ছে লবণ। তাহলে এখানে যদি আমি লবণটা দেই, আমি এখনো কি করি নাই, চামচ দিয়ে নাড়া দেই নাই, লবণটাকে একা একা ছড়াই যেতে দিচ্ছি। খুবই অবাস্তব উদাহরণ যদিও, তারপরে আমরা জাস্ট বোঝার জন্য দেখতেছি। তাহলে এইখানে যদি আমি এখন ঘনমাত্রা নির্ণয় করি, এই জায়গায় যদি আমি কিছু পানি তুলে নিই, পানি তুলে নিয়ে দেখলাম যে এখানে আমার 100টা লবণের কণা আছে। এখানে আমার লবণের কণা আছে কয়টা, 100টা। আর যদি একদম উপরের এই কর্নার থেকে যদি আমি বের করি, একদম এই কর্নার থেকে যদি আমি কি করতে চাই, লবণের পরিমাণ বের করতে চাই, তখন সেই ক্ষেত্রে সেটা কি সেম অ্যামাউন্টের পাওয়া যাবে? না। অবশ্যই কম না পাওয়া স্যার। যাবে, অবশ্যই কি কম পাওয়া যাবে, তাই না? জি স্যার। এটাই হচ্ছে আমার এই ব্যাপনের মেইন যে থিওরেম। ঠিক আছে, যে যেখানে আমার ঘনমাত্রাটা বেশি, যেখানে কোনো একটা বস্তুর ঘনত্ব বেশি, সেই উচ্চ ঘনমাত্রার স্থান থেকে পদার্থ নিম্ন ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়বে। তাহলে এই জায়গায় বেশি আছে, এই কণাটা বা এই পদার্থটা কি আছে, এই জায়গাটাতে বেশি আছে, এই জায়গায় বেশি আছে, আর এখানে কি কম আছে। তাহলে যেখানে ঘনমাত্রা বেশি সেখান থেকে যেখানে কম ঘনমাত্রার স্থান, সেই কম ঘনমাত্রার স্থানে সে কি করবে, ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা কাকে বলে, আমরা নতুন একটা সংজ্ঞা শিখলাম, ঘনমাত্রা কাকে বলে। যে কোনো একটা মিশ্রণে ঘনমাত্রা মাপতে হলে আমাকে অবশ্যই কি মিশ্রণ চিন্তা করতে হবে। তাহলে যে কোনো একটা মিশ্রণে কি কোনো একটা উপাদান যে পরিমাণে আছে, সেই উপাদানের পরিমাণটাকে আমরা বলতেছি কি, ঘনমাত্রা। উপাদানের পরিমাণটাকে আমরা কি বলতেছি, ঘনমাত্রা। ঘনমাত্রা। আচ্ছা, তাহলে উচ্চ ঘনমাত্রা থেকে সবসময় কি পদার্থ নিম্ন ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়বে। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই লাইনটাতে? এখনো কেউ ডাউট আছে কারো? না স্যার। আচ্ছা, যদি না থাকে, সরি, যদি না থাকে, তাহলে হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকে আমরা ব্যাপন হার। আজকের জন্য আমাদের লাস্ট টপিক হচ্ছে কি, ব্যাপন হার। কারণ ব্যাপন হার কি জিনিস? ঠিক আছে, যে কোনো কিছুর হার, হার বলতে আমরা কি বুঝি বলতো? স্যার, এক অনুপাত। সেকেন্ড। আমরা তো অনুপাত কিসের সাপেক্ষে? সময়ের। শতকরা। সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। ভেরি গুড। তাহলে যে কোনো কিছুর হার বলতে আমরা বুঝি যে ওই ওই জিনিসটার বা ওই রাশিটার, ওই কোয়ান্টিটিটার সময়ের সাপেক্ষে অনুপাতটা কিরকম, সময়ের সাথে সাথে সেটা কি বেশি না কম, সেটাকে আমরা কি সাধারণত হার দ্বারা প্রকাশ করি, তাই না? আমরা অলরেডি ফিজিক্সে হয়তো বা পড়ছি যে কি, তোমার সময়ের সাথে সাথে সরণের হারকে বেগ বলে, পড়ছি কিনা আমি জানি না। কিন্তু বেগকে আমরা কি বলি, সময়ের সাথে সাথে সরণের হারকে আমরা কি বলি, বেগ বলি। এরকম ভাবে সময়ের সাপেক্ষে যে কোনো কিছুর একটা অনুপাতকে আমরা কি বলি, সাধারণত তার হার বলি। তাহলে ব্যাপন হার বলতে আমরা বুঝতে পারতেছি যে কি, সময়ের সাথে সাথে ব্যাপন কি রকম হচ্ছে, ব্যাপন কি কম হচ্ছে না বেশি হচ্ছে, এটাকে আমরা সাধারণত ব্যাপন হার বলে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে ব্যাপন হার কি, ব্যাপন হার হচ্ছে তোমার কোন সময়ের সাথে সাথে ব্যাপনের পরিমাণ সেটা কি বেশি না কম, ব্যাপনটা কি কম হচ্ছে না বেশি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা দেখো, কোনো পদার্থ ছড়িয়ে পড়া, এখন আমরা জানি কি ছড়িয়ে পড়াটাই হচ্ছে ব্যাপন, তাই না? কোনো কিছু যত যত ছড়িয়ে পড়তে পারে সেটা কি তাকে ব্যাপন বলে। তাহলে কোনো পদার্থ ছড়িয়ে পড়তে তার সময় যদি কম লাগে, তার সময় যদি কি লাগে, সময় যদি তুলনামূলকভাবে কম লাগে, তাহলে তার ব্যাপন হার বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে অবশ্যই। তাহলে ব্যাপন বাই আবার সময়, আমি ভর ব্যাপনের কম হারকে, হলেও ব্যাপন হার বেশি। হ্যাঁ, ভেরি গুড, ভর কম হলেও ব্যাপন হার বেশি হবে, এটা পরের লাইনে লেখা আছে, তাই না? তো ভর কম হলেও সে কি ব্যাপন হারটা আমাদের বেশি হতে পারে। এখন আমরা বলছি কি সময়ের সাথে সম্পর্কটা জানতে যাচ্ছি, কারণ কি ব্যাপন হার আমাকে বুঝতে হবে, ব্যাপন হার কি জিনিস। ব্যাপন হার আমি রাফলি এভাবেও লিখতে পারি যে ব্যাপন পার সময়, পার ইউনিট সময়। ঠিক আছে। এই ব্যাপনটা কি, তোমার ছড়িয়ে পড়া। এই ব্যাপনটাকে আমরা কি লিখতে পারি, এটাকে রিফ্রেশ বা প্যারাফ্রেজ করে কি লিখতে পারি আমরা, আমরা ছড়িয়ে পড়া লিখতে পারি, তাই না? ছড়িয়ে পড়া লিখতে পারি। তাহলে ছড়িয়ে যত দ্রুত পড়বে, যত দ্রুত ছড়িয়ে পড়বে, তার ব্যাপন হার কি বেশি হবে না কম হবে বলো তো? বেশি বেশি হবে। হবে। বেশি। তার ব্যাপন হার বেশি হবে। ভেরি গুড। যদি কোনো একটা বস্তু দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তার মানে কি তার সময় যদি কম লাগে, তাহলে সেই ক্ষেত্রে তার ব্যাপন হার বেশি হবে।
ঠিক আছে। আচ্ছা, এখন কোন একটা বস্তু কত দ্রুত ছড়িয়ে পড়বে এটা আমরা আরেক ভাবে বুঝতে পারি, যে সেটা কি ভারী না হালকা। এভাবেও বুঝতে পারি, সেই বস্তুটা যদি ভারী হয় তাহলে ইজিলি কি করতে পারবে না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, ইজিলি ছড়িয়ে পড়তে পারবে না, তাই না? আর যদি সে কি হয়, হালকা হয়, তাহলে যদি সে হালকা হয় তাহলে কি ইজিলি ছড়িয়ে পড়তে পারবে। তাহলে ভারী আর হালকা এদের মধ্যে এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এটাকে আমরা প্রকাশ করি তার ভর দিয়ে। কোনো বস্তুর ভর যদি বেশি হয় সেটাকে আমরা বলি ভারী বস্তু, কোনো বস্তুর ভর যদি কম হয় সেটাকে আমরা বলি কি, হালকা বস্তু, তাই না? তাহলে আণবিক ভর দিয়েও আমরা কি করতে পারি, কোনো পদার্থের ব্যাপন হার কি করতে পারি, রিলেট করতে পারি, রিলেশন বের করতে পারি। ব্যাপন হার বের করতে পারি না, ব্যাপন হার বের করা, কারণ ছড়িয়ে পড়া এটার তো কোনো ইউনিট নাই, কতটুকু ছড়িয়ে পড়তেছে এটার কোনো কিন্তু ইউনিট নাই, এটার ইউনিট কিন্তু আমি জানি না। ঠিক আছে, তাহলে কি আমি ব্যাপন হার ডিরেক্টলি হার বের করতে পারতেছি না, যে এতটুকু ছড়িয়ে পড়া পার সেকেন্ড, এরকম ভাবে কোনো কিছু আমরা বের করতে পারতেছি না। ঠিক আছে, আমরা কি করতে পারতেছি, আমরা কম্পেয়ার করতে পারতেছি যে কোনটার ব্যাপন হার বেশি কোনটার ব্যাপন হার কম। যেটার ব্যাপন হার বেশি সেটা কি সময় লাগবে কম, আর যেটার ব্যাপন হার কম সেটা সময় লাগবে কি বেশি। এটা কি আমরা ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এটার সাথে ভরের সম্পর্কটা আমরা আশা করি বুঝতে পারছি, কারণ কি কোনো বস্তু যদি ভারী হয় সেটা আস্তে আস্তে ছড়াবে, তাহলে ব্যাপন হার কি হবে, কম হবে। কোন একটা বস্তুর যদি হার কি হয়, সরি ভর যদি কম হয় তাহলে সেটা তাড়াতাড়ি ছড়াবে, তাহলে তার ব্যাপন হারও বেশি হবে। ঠিক আছে। জি স্যার। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে পদার্থের ভৌত অবস্থা পড়ছি। পদার্থের ভৌত অবস্থা তিনটা, কঠিন, তরল, বায়বীয়। এগুলা কেন কঠিন হয়, কেন তরল হয়, কেন বায়বীয় হয়, এগুলো আমরা জানলাম। এদের মধ্যে কি আন্তঃকণা আকর্ষণ বলের কারণে এটা চেঞ্জ হয়, এটা আমরা জানলাম আজকে। আন্তঃকণা আকর্ষণ বলের এরপরে কি আন্তঃকণা আকর্ষণ বলের সাথে সাথে আন্তঃকণা দূরত্ব। আন্তঃকণা দূরত্ব, আন্তঃকণা দূরত্ব সম্পর্কে আমরা জানলাম, তাই না? আন্তঃকণা দূরত্ব। আচ্ছা, এরপরে কি কণার গতিতত্ত্ব। আমরা কি বললাম, কণার গতিতত্ত্ব একটা নতুন থিওরি জানলাম। কণার মধ্যে কি থাকে, গতিশক্তি থাকে, কণাগুলো সবসময় মুভ করতে থাকে নিজেদের মধ্যে। এই মুভ করার কম বেশির উপরে সেটা কি কঠিন নাকি তরল নাকি বায়বীয় এটা আমরা বের করতে পারি, এটা আমরা জানলাম। এরপরে কি কণার গতিতত্ত্বের একটা উদাহরণ ব্যাপন বা নিঃসরণ, তার মধ্যে ব্যাপন সম্পর্কে আজকে আমরা জানলাম, যে ব্যাপন কাকে বলে এবং এই ব্যাপনের হারটা কার সাথে রিলেটেড, এই ব্যাপনের হার কার সাথে রিলেটেড। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইয়ের যদি একটু দেখাই, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। দেখো তোমাদের বইয়ের মধ্যে 2.1-এ ছিল পদার্থ, পদার্থের অবস্থা, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। এইটুকু, এর ভিতরে যতটুকু আছে ততটুকু আমরা আলোচনা করেছি। এরপরে কি কণার গতিতত্ত্ব, এখানে খুবই শর্টে কণার গতিতত্ত্ব সম্পর্কে লেখা আছে। ঠিক আছে, যদি তোমরা কণার গতিতত্ত্ব সম্পর্কে আরো বেশি জানতে চাও তাহলে তোমার ইন্টারনেটে আছে, ইন্টারনেট তো আছেই, তো ইজিলি দেখতে পারবা। আর এরপরে কি ব্যাপন আমরা শুরু করলাম। ব্যাপন সম্পর্কে দুইটা তোমার পরীক্ষা আছে, ব্যাপনের দুইটা প্র্যাকটিক্যাল বা ল্যাবে করার পরীক্ষা আছে। ঠিক আছে, নেক্সট ডেতে আমরা এই প্র্যাকটিক্যাল দুইটা সম্পর্কে আলোচনা করবো, যে এখানে আসলে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কি করতেছি আমরা। এরপরে নিঃসরণ বা তোমার পরবর্তী টপিক গুলোতে চলে যাব। ঠিক আছে, ব্যাপন হার কিভাবে কম্পেয়ার করতে হয় আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব, এবং কি দেখবো, এই যে তোমার এই পরীক্ষা দুইটা নেক্সট ডেতে করবো। আজকে এই পর্যন্ত, কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। না না স্যার। ওকে, আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্তই। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। সবাই চেষ্টা করব যে এর পরের এই যে তোমার যে দুইটা দেখালাম, পরীক্ষা দেখালাম, পরীক্ষা এবং এরপরে নিঃসরণ, এই টপিকটা একটু পড়ে আসতে। ঠিক আছে, এই টপিকটা বই থেকে অ্যাটলিস্ট একটু রিডিংটা পড়ে রাখবো, তাহলে আমাদের টার্মগুলো বুঝতে সুবিধা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।